আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা চ্যাপ্টার 6 যেটি আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের এমসিকিউ, সিকিউ সহ কনসেপচুয়াল যত বিষয়গুলো আছে সবগুলো বিষয় আজকে ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং পাশাপাশি তুমি এইচএসসি কত সাল এবং এইচএসসি কোন বোর্ড থেকে ক্লাসটি করছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ তারেক রহমান, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো তাহলে শুরু করি। একদম তোমাদের এক্সামে যেভাবে আসবে সেভাবে যতটুকু তথ্য প্রয়োজন এবং বেসিক টু অ্যাডভান্স সবকিছু আলোচনা হবে। তোমাদেরকে যতটা সহজভাবে শেখানো সম্ভব আমি সেভাবে তোমাদেরকে শেখাবো। সো ক্লাসে অবশ্যই মনোযোগ দিবে, পাশাপাশি ক্লাস নোট রাখবে। আর এছাড়াও আমাদের ফেসবুকে যুক্ত হতে আমাদের সিআরএম ফেসবুক পেজ সার্চ করে আমাদের সিআরএম ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত হতে পারো। ওকে, তো দেখো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরডিবিএমএস। তাহলে প্রথমটা হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরডিবিএমএস। আরডিবিএমএস বলতে বোঝায় এই যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর যে রিলেশনগুলো আছে, অর্থাৎ রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন লক্ষ্য করো এই যে আমাদের যে অধ্যায় আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আগে যদি দেখে নিই, যেহেতু আমরা একটা অধ্যায় আলোচনা করতে যাচ্ছি তাহলে টপিকগুলো আমাদের অবশ্যই জানতে হবে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এগুলো আমাদের জানতে হবে। সো শুরুতে আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করি এবং এই অধ্যায়ে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে এমসিকিউ আসে, কোন টপিক থেকে সিকিউ আসে, এটা আমরা জেনে নিই। চলো দেখি অধ্যায় টপিকগুলো আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরডিবিএমএস। এখানে মূলত এই দুইটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে এরা কিভাবে কাজ করে এগুলো লেখা আছে। এখান থেকে তোমার এই টপিক থেকে আসে হচ্ছে এমসিকিউ। এই টপিক থেকে বিগত সালগুলোতে সর্বাধিক পরিমাণে এমসিকিউ আসতে দেখা গেছে। এবার হচ্ছে ডাটাবেজ ও টেবিল তৈরি, তারপরে আমাদের আছে ডাটাবেজ কোয়েরি, বিভিন্ন কোয়েরি ভাষা, অপারেটর সমূহ। এছাড়াও আছে ডাটাবেজের বিভিন্ন এসকিউএল কমান্ড, ডাটাবেজ সর্টিং এবং ইন্ডেক্সিং, ডাটাবেজ মডেল, বিভিন্ন প্রকার কি ফিল্ড, ডাটাবেজ রিলেশন, কর্পোরেট ডাটাবেজ, সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ, ডাটাবেজ সিকিউরিটি। তাহলে এগুলো হচ্ছে এই অধ্যায় টপিক। তাহলে আমরা প্রথম বললাম যে আমাদের প্রথম যে টপিক আছে এই টপিক থেকে সাধারণত এমসিকিউ আসে, বহুপদী এবং সাধারণ যে এমসিকিউ গুলা। আর এই অধ্যায়ে যে আমাদের সিকিউ যদি কথা বলি, সিকিউ সমূহ আমাদের আসে হচ্ছে ডাটাবেজে যে কোয়েরি আছে, কোয়েরি এবং এসকিউএল কমান্ড, এখান থেকে মূলত আমাদের সিকিউ গুলো এসে থাকে। এর সাথে যোগ হয় হচ্ছে আমাদের ডাটাবেজের ডেটা টাইপ। ডাটাবেজে যে ডেটা টাইপ আছে এটা এর সাথে সংযুক্ত হয়। এর পাশাপাশি আমাদের যে ডাটাবেজের রিলেশন আছে এখান থেকেও আমরা গুরুত্বপূর্ণ সংখ্যক সিকিউ পেয়ে থাকি। তাহলে আমরা যদি সিকিউর জন্য দেখি তাহলে সিকিউর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ডাটাবেজ রিলেশন এবং আমাদের এই ডেটা টাইপ। এগুলো হলো সিকিউর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে যে বাকি যে বিষয়গুলো থাকলো, কর্পোরেট ডাটাবেজ, সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ, ডাটাবেজ সিকিউরিটি, ডাটাবেজ মডেল, সর্টিং, ইন্ডেক্সিং, অপারেটর সমূহ, এই টপিকগুলো থেকে সাধারণত এমসিকিউ এবং ক খ তে প্রশ্ন আসে। এবং গ খ তে প্রশ্ন আসে কোয়েরি, এসকিউএল কমান্ড এবং ডাটাবেজ রিলেশন থেকে। সো এই বিষয়গুলো এখন আমরা সবগুলো বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়গুলো থেকে কিভাবে সিকিউ আসে সেটা প্যাটার্ন ওয়াইজ আমরা আলোচনা করে দেখব। যে সিকিউ আসলে আমরা কিভাবে লিখব, কতটুকু লিখব, লেখার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদের মেইনটেইন করতে হবে। ওকে, চলো আমরা বিস্তারিত আলোচনায় আসি। তাহলে যেহেতু আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করছি, তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটা নিয়ে সকল কাজ। তাহলে এই ডেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাহলে ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক বা তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় ডেটা। এগুলো কিন্তু খুবই সিম্পল প্রশ্ন, কিন্তু এগুলো সাধারণত ক নম্বরে দেওয়া হয়ে থাকে। এরপরে লক্ষ্য করো, এরপরে বলা হচ্ছে তথ্যের আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কি কি হতে পারে। তাহলে এই ডেটা এক বা একাধিক বর্ণ হতে পারে, ডেটা একটা চিহ্ন হতে পারে, ডেটা যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ যে কোনো প্রকার আমরা যে ইনপুট কল্পনা করতে পারি সবগুলাই ডেটা হতে পারে। এরপরে আসছে আমাদের ডেটাবেস। তাহলে ডেটার পরে আসছে আমাদের ডেটাবেস। তাহলে ডেটাবেস কি মনে রাখবা, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাহার। তাহলে সমজাতীয় বা একই জাতীয় ডেটা যখন সমাহার হয় তখন সেটাকে আমরা বলি ডাটাবেস। মনে রাখবা, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল দিয়ে গঠিত হয় ডাটাবেস, বা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিলের সমাবেশকে বলা হয় ডাটাবেস। দেখো খুব সিম্পল ভাবে তোমাদের সংখ্যা টেবিল লিখে দিয়েছি যেন তোমাদের কোনো রকম কনফিউশন তৈরি না হয় বা বুঝতে কোনো অসুবিধা না হয়। সো ডাটাবেস, দেখো আমরা ডাটাবেস সম্পর্কে আলোচনা করলাম। এখন দেখো এই যে আমরা ডাটাবেস নিয়ে আলোচনা করছি, ডাটাবেসে যে ডাটাগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে যদি আমরা বিভক্ত করি
বা ডিভাইড করি তাহলে আমরা পাই ডেটাকে শুধু তিনটে ক্যাটাগরি ডাটা আমরা পাই। প্রথমটা হলো নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটার ভিতরে আবার দুই ধরনের ডাটা থাকে, একটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর একটা হলো ফ্লোটিং বা দশমিক যুক্ত সংখ্যা। এটা একটা ক্যাটাগরি। আমাদের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে বুলিয়ান ডাটা। তাহলে বুলিয়ান ডাটা মূলত আমাদের যে লজিক্যাল ডাটাগুলো আছে ইয়েস নো এই ধরনের বা ট্রু ফলস। আর সর্বশেষ হচ্ছে আমাদের নন নিউমেরিক ডাটা। নন নিউমেরিক ডাটা বলতে সংখ্যাবাচকের বাইরে যে ধরনের ডাটাগুলো আছে। তাহলে সংখ্যাবাচকের বাইরে এই যে আমরা যে লেখাগুলো লিখছি ডাটা নিউমেরিক, যেগুলো তো অ্যালফাবেটে লিখছি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপের ডাটা। এরপর হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা এবং সর্বশেষ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে ইমেজ, অডিও, ভিডিও এগুলোকে আমরা অবজেক্ট বলি বা ওএলই বলি। এখন দেখো আমরা যে ডেটাবেজ নিয়ে আলোচনা করছি, ডেটাবেজে একটা ডেটার সংগঠন আছে। এই সংগঠনের টপিকটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে যে বিট হলে ডেটা পর্যন্ত পর্যায়ক্রমিক ধারা যেটা, সেটাকে বলা হয় ডেটার সংগঠন। একদম বিট থেকে ডেটা, আমরা একটা চিত্রের মাধ্যমে এটা সহজে বুঝতে পারি। দেখো আমাদের ডেটাটা শুরু হয় একটা বিট থেকে এবং শেষ হয় ডাটাবেজের মাধ্যমে। তাহলে একদম এই বিট থেকে ডাটাবেজ পর্যন্ত যে পর্যায়ক্রমিক ধারা আছে, এই ধারাটাকে বলা হয় ডেটা সংগঠন। শব্দ শুনতে কিন্তু অদ্ভুত লাগছে যে ডেটার আবার সংগঠন কই থেকে আসে, তারা কি কোনো দল করে নাকি? এখানে কিন্তু তারা কোনো দল করে না, এখানে ডাটা কিন্তু কোনো দল করে না। এই ক্ষেত্রে হচ্ছে ডেটা যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারকে বলা হচ্ছে যে পর্যায়ক্রমিক ধারা। তাহলে আমরা জানবো যে আমাদের ডাটার শুরুটা হয় বিট থেকে। আমরা জানি যে কয়েকটা বিটের সমন্বয়ে বাইট হয়, যে এক বাইটে 8 বিট হয়। কয়েকটা বাইটের সমন্বয়ে একটা ফিল্ড হয়। কয়েকটা ফিল্ড যখন সম্মিলিত হয় তখন একটা রেকর্ড তৈরি হয়। একইভাবে কয়েকটা রেকর্ডের সমন্বিত হয়ে একটা ফাইল, আর কয়েকটি ফাইলের সমন্বয়ে তৈরি হয় ডাটাবেস। দেখো আমরা ছোট থেকে বড় এটাকে একটা হায়ারার্কি অর্থাৎ ধাপে ধাপে সাজিয়েছি। ধাপে ধাপে সাজালে আমরা এই ডাটা সংগঠনটা দেখতে পাই। দেখো একদম বিট থেকে বাইট থেকে ফিল্ড থেকে রেকর্ড থেকে ফাইল থেকে সর্বশেষ হচ্ছে আমাদের ডাটাবেস। আর কয়েকটা ডাটাবেস যখন এক জায়গায় হয় তখন সেটাকে বলে রিলেশনাল ডাটাবেস বা RDBMS। দেখো এরপর আমাদের আসছে হচ্ছে আমাদের যে ডেটাবেস আছে এই ডেটাবেসের সুবিধাসমূহ। তাহলে দেখো আমাদের ডেটাবেসের যে সুবিধাসমূহ আছে, ডেটাবেস সুবিধা বলতে ডেটাবেসগুলো আমরা কি কি কাজে ব্যবহার করছি বা এখান থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি। তাহলে একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে এই স্থানে সর্বোচ্চ ব্যবহার করা যায়। ডেটাবেস যেটা করে, আমরা যখন কোনো ডেটাবেসে সংরক্ষণ করি তখন এটাকে একটা সিকোয়েন্সে সংরক্ষণ করা হয়। তবে একই জাতীয় ডাটাগুলোকে একসাথে সম্পর্ক করা হয়, সম্পর্কিত ডাটাকে আলাদা করা হয়। যখন এভাবে ডাটাগুলোকে আমরা অনেকটা হচ্ছে যখন ফলমূল প্যাকেজিং করা হয় তখন যখন সেগুলোকে বাছাই করা হয়, সেগুলোকে বিভিন্ন অংশে ভাগ করা হয়, ভাগ করে তার ক্যাটাগরি অনুযায়ী রাখা হয়। ঠিক একইভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যখন ডেটা রাখা হয় তখন এগুলোকে এইভাবে ম্যানেজ করে রাখা হয়। তো যখন আমরা ম্যানেজ করে রাখছি তখন কিন্তু একই তথ্যের পুনরাবৃত্তি হচ্ছে না। তারপর তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায়। আমরা যখন সম্পর্কযুক্ত বা সমজাতীয় ডাটাকে আলাদা করি তখন কিন্তু এই যে অসামঞ্জস্যতা যে বিষয় থাকে এটা থাকে না। তাহলে হচ্ছে একই সময় একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারে। তাহলে এই ডাটাবেজে যখন আমরা কোনো ডেটা আপলোড করি তখন এই ডাটাবেজের অ্যাক্সেস যার যার কাছে থাকে সবাই একই সময়ে ওই ডাটাবেসটা ব্যবহার করতে পারে এবং সেখানে তথ্য হালনাগাদ করতে পারে। তারপর হচ্ছে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ডাটাবেস যেহেতু একটা ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে থাকে যার কারণে এই তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই তথ্যগুলোর সিকিউরিটি এমনি স্বাভাবিক ডাটাগুলো থেকে বেশি থাকে। হচ্ছে স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা যায়। আমরা যেমন সার্চ ইঞ্জিনের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন বা আমাদের ফোনে যে সার্চ ইঞ্জিন থাকে এটার মাধ্যমে আমরা যে কোনো কিছু খুঁজে বের করতে পারি। তারপর আমাদের ফোনে যে সেটিং গুলো আছে, বর্তমানে সেটিং এ কিন্তু সার্চের অপশন থাকে, যে কোনো একটা সেটিং যেন আমরা সহজে খুঁজে বের করতে পারি। একইভাবে আমাদের যে ডেটাবেস থাকে এই ডেটাবেসের ভিতরে আমরা কোয়েরি ব্যবহার করে স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করতে পারি। এবার হচ্ছে সহজ এবং কম সময়ে একটি ডেটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করা যায়। এই যে ডেটাবেস যেটা আছে এটা তৈরি করা খুব কঠিন কাজ না, এটা খুব সহজেই এবং অল্প সময়ে তৈরি করা সম্ভব। এরপরে হচ্ছে ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়। আমরা ডেটাবেসের মাধ্যমে যেমন ডেটা সংরক্ষণ করতে পারি, আবার একইভাবে এই ডেটাকে উপস্থাপন করতে পারি। এটাকে টেবিল আকারে উপস্থাপন করতে পারি, লিস্ট আকারে উপস্থাপন করতে পারি। তারপর হচ্ছে সংরক্ষিত ডেটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়। অর্থাৎ তুমি যেই ডেটাগুলো ডেটাবেসে সংরক্ষণ করেছো ইতিমধ্যে এই ডেটাগুলো তুমি চাইলেই আপডেট করতে পারবা বা ডিলিট করতে পারবা বা তোমার প্রয়োজন অনুযায়ী এটাকে মডিফিকেশন করতে পারবা। সর্বশেষ হচ্ছে প্রয়োজনের সময় অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়। ডেটা পরিচালনা বলতে তখন তোমার যখন যে কোনো ডাটা ভিতর থেকে ধরো নেওয়া প্রয়োজন, একটা ডাটা ওখান থেকে অন্যদের শেয়ার করা প্রয়োজন বা ডাটাগুলো এর কাছে পাঠানো প্রয়োজন, তখন তুমি সহজেই এই কাজটি ডাটাবেস এর মাধ্যমে করতে পারবা। তাহলে এখান থেকে তোমার যখন প্রশ্ন আসবে এখান থেকে মূলত
এমসিকিউ রিলেটেড প্রশ্ন বেশি আসে, সিকিউতে এগুলো আসার সম্ভাবনা খুবই কম। সো এমসিকিউতে তোমার বহুপদী যে প্রশ্নগুলো আছে, নিচের কোনটি ডেটাবেজের সুবিধা সম্ভব বা নিচের কোনগুলো ডেটাবেজের বৈশিষ্ট্য, এইভাবে এখান থেকে প্রশ্ন আসবে। সো এরপর দেখো আমরা যে ডেটাবেজের সুবিধা দেখলাম, সুবিধার পাশাপাশি ডেটাবেজের গতির সংখ্যক কিছু অসুবিধা আছে। যেমন ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীরগতি সম্পন্ন হয়। এখন কেউ যদি এই ডেটাবেজে ভুল ডাটা ইনপুট দিয়ে ফেলে, তখন দেখা যায় যে ডেটাবেজের যে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা স্লো হয়ে যায়। তারপর হচ্ছে কিছু কিছু ভুল ডাটা সম্পূর্ণ ডেটাবেজকে নষ্ট করতে পারে। কিছু কিছু ভুল ডেটা দেখা যাচ্ছে তুমি যখন ডেটাবেজের বিভিন্ন কমান্ড সমূহ দিচ্ছ কিংবা হচ্ছে যে কোনো ডাটা আপডেট করছো বা মডিফিকেশন করছো, সেখানে যদি তুমি কোনো কারণে ভুল ডাটা দিয়ে ফেলো বা ভুল কমান্ড দিয়ে ফেলো, তখন দেখা যাচ্ছে যে ফুল ডেটাবেসটাই নষ্ট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ডেটাবেস ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন। অর্থাৎ এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তুমি বা আমি চাইলে যে কোনো সময় ডাটাবেস তৈরি করতে পারি না। এই ডাটাবেসের জন্য এই ডাটাবেসে পারদর্শী একজন লাগবে। যেমন আমরা যে কেউ ফেসবুক এখন খুলতে পারি, আমরা যে কেউ ফেসবুক চালাতে পারি, ইউটিউব চালাতে পারি, কিন্তু এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাটাবেস যে বিষয়টি আছে, এটা কিন্তু তোমার একদম যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা বা ইউটিউবে ভিডিও দেখার মতো সহজ বিষয় না। এটার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়, অভিজ্ঞতার প্রয়োজন হয়। এই জন্য বলা হচ্ছে যে ডাটাবেস পরিচালনার জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। সর্বশেষ হচ্ছে ডাটা নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। আমরা দেখেছিলাম যে ডাটাবেস ম্যানেজমেন্টের ডাটা নিরাপত্তা নিশ্চিত হয়। এখন নিশ্চিত হওয়ার জন্য এখানে যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এবং তুমি যদি সঠিকভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট পরিচালনা করতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডাটা নিরাপত্তা বিঘ্ন হয়ে গেছে। এজন্য ডাটা নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে সেই ডাটাবেজে, নইলে ডাটাবেস সেখান থেকে ডাটা লিক হয়ে যেতে পারে বা ডাটাবেস হ্যাক হয়ে যেতে পারে। এখন দেখো ডাটাবেস ব্যবস্থাপনিক প্রণালীর এলাকার সমূহ, অর্থাৎ এই যে ডাটাবেসগুলো আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছি। আমরা তো সুবিধা দেখলাম, অসুবিধা দেখলাম, ডাটাবেসটা আমরা মূলত ব্যবহার করছি কোথায় বা কিভাবে ব্যবহার করছি। যদি আমরা একদম বাস্তব জীবনের সাথে মেলাতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা বলতে পারি ব্যাংকিং ক্ষেত্রে। ব্যাংকিং ক্ষেত্রে ডাটাবেস ব্যবহৃত হয়। তো দেখো ব্যাংকিং ক্ষেত্রে এই যে আমরা গ্রাহক যারা আছি, আমরা যখন টাকা সেখান থেকে জমা করি বা সেখান থেকে টাকা উত্তোলন করি কিংবা ফান্ড ট্রান্সফার করি, তারপর হচ্ছে আমাদের যে ব্যালেন্স কতটুকু আছে, এগুলো কিন্তু যে ব্যাংক, সে ব্যাংকের একটা সার্ভারে জমা হয়। ব্যাংকের একটা ডাটাবেস থাকে, এই ডাটাবেসে তথ্যগুলো জমা হয়। আমরা যে সার্ভার বলছি, সার্ভার এবং ডাটাবেস কিন্তু সম্পর্কিত টার্ম, এটা একই রকম টার্ম। সার্ভারের ভেতরেই ডাটাবেসগুলো সংরক্ষিত থাকে। সো এখন দেখো এই যে ব্যাংকিং এর গ্রাহক অ্যাকাউন্টের ঋণ জমা যত রকম বিষয়গুলো আছে, এগুলো কিন্তু ওই ব্যাংকের ডাটাবেসে জমা থাকে। এবার যখন আমরা কোনো কিছু কোয়ারি করি যে আমার ব্যালেন্স কত, তখন কিন্তু ওই ডাটাবেস থেকেই সেই তথ্যটাকে আমাদেরকে প্রদর্শন করা হয়। সো ব্যাংকিং ক্ষেত্রে আমাদের ডাটাবেসের ব্যবহার রয়েছে। এছাড়াও দেখো আমাদের যে বিমানের বিষয়গুলো আছে, বিমানে যারা চলাচল করে বা বিমানে করে যারা বহির্বিশ্বে যাওয়া আসা করে, সেখানে যে বিমানে আসন বুকিং, সময়সূচি তথ্য ব্যবস্থাপনা, এছাড়াও বিমানের অবস্থানের তথ্য সংরক্ষণ, এছাড়া এটা টোটাল যে কার্যক্রম আছে, এই টোটাল কার্যক্রম পরিচালনার জন্য আমাদের হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করা হয়। এরপর দেখো লাইব্রেরি। দেখো লাইব্রেরির বই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের যে লাইব্রেরি অটোমেশন আছে, লাইব্রেরি অটোমেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই ডাটাবেস ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই ই লাইব্রেরি শুনেছো। ই লাইব্রেরিতে কিন্তু ডাটাবেসের বিষয়টা থাকে না, লাইব্রেরি অটোমেশনের ক্ষেত্রে ডাটাবেস থাকে। ই লাইব্রেরি হচ্ছে যে তুমি দেশে থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে অন্য কোনো লাইব্রেরি থেকে বই পড়তে পারছো অনলাইনের মাধ্যমে, এটিকে বলে ই লাইব্রেরি। কিন্তু লাইব্রেরি যে অটোমেশন আছে, অটোমেশন বলতে তোমরা যারা অফলাইনে বা সরাসরি লাইব্রেরিতে গেছো, লাইব্রেরি কার্ডের মাধ্যমে বই সংগ্রহ করতে হয়। এখন তুমি একটা বই খুঁজতে গেছো, কিন্তু লাইব্রেরিতে যেয়ে দেখলে সেই বইটা নাই, তাহলে এই যে তুমি গেলে, আর যখন লাইব্রেরিটাকে অটোমেশন করা হবে, তখন বিষয়টা যেটা ঘটবে যে তুমি লাইব্রেরিতে যাওয়ার আগেই তুমি সন্ধান করতে পারবে যে এই লাইব্রেরিতে এই বইটি আছে কিনা। যদি থাকে তুমি সেটাকে আগে থেকে বুক করে রাখতে পারো, অনেকটা বিমান বুকিং করার মতো। সো এটা হলো লাইব্রেরি অটোমেশন। সো এইগুলো হচ্ছে ডাটাবেস ব্যবহার করা হয় এই সকল ক্ষেত্রে। এরপর দেখো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা জানি যে বর্তমানে বিশ্বের অলমোস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিজস্ব ওয়েবসাইট থাকে। এই নিজস্ব ওয়েবসাইটে ছাত্রছাত্রী কারা আছে, পরীক্ষা কবে, গুরুত্বপূর্ণ নোটিশ, এই বিষয়গুলো কিন্তু সেখানে লেখা থাকে বা সেখানে ঘোষণা করা হয়। সো এই সকল ক্ষেত্রেও আমাদের ডাটাবেস ব্যবহার হয়। এরপর দেখো ক্রেডিট কার্ড লেনদেন। তাহলে ক্রেডিট কার্ড লেনদেন হচ্ছে আমরা যেমন ব্যাংকের বিষয়টা দেখলাম, ব্যাংকে এবং ক্রেডিট কার্ডের লেনদেন একইভাবে কাজ করে। এরপর হচ্ছে টেলিকমিউনিকেশন। এই যে আমরা টেলিকমিউনিকেশন ফোনের মাধ্যমে, সে জিপি হোক বা এয়ারটেল হোক বা রবি হোক, আমরা যে কমিউনিকেশন করি, আমাদের ব্যালেন্স কত আছে, কয় টাকা কাটবে, কয় টাকা আছে, তারপর এই যে সকল বিষয়গুলো, এই সকল বিষয় কিন্তু এই ডাটাবেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বা সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন।
দেখো এই যে বাংলাদেশে যে কোম্পানি আছে বা বিশ্বে যে কোম্পানিগুলো আছে, তাহলে এই কোম্পানিগুলো যে কি পরিমাণে প্রোডাক্ট উৎপাদন করছে, কি পরিমাণে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছে, তাহলে এগুলো তো একটা হিসাব রাখার প্রয়োজন হয়, এটা ডেটাগুলো সংরক্ষণ করার প্রয়োজন হয়। এই সকল ক্ষেত্রে তারা ডাটাবেস ব্যবহার করে। এছাড়া হচ্ছে আর্থিক ক্ষেত্রে, আর্থিক তথ্য যেমন ক্রয় বিক্রয়, জমা, স্টক, বন্ড, এইসব হিসাব সংরক্ষণের জন্য আমাদের ডাটাবেস ব্যবহার করা হয়। এছাড়া মানব সম্পদ এবং স্টক শেয়ার মার্কেটও আমরা দেখি আমাদের ডাটাবেসের ব্যবহার আছে। এটা হচ্ছে তোমাদের বিগত কয়েকটা সালে এখান থেকে ঘ নম্বরের প্রশ্ন আসছে, ঘ নম্বরের প্রশ্ন আসছে যে ডাটাবেসের ব্যবহার সমূহ লেখো। ঠিক আছে, ডাটাবেসের ব্যবহার সমূহ লেখো। সো এই ক্ষেত্রে কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, তোমার সিকিউতে আসতে পারে, আর অন্যান্য বোর্ডগুলোতে এমসিকিউতে প্রশ্ন পাবা এখান থেকে। তাহলে এবার আমরা আলোচনা করব আমাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমরা ডেটা এবং ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এই ডাটাবেসটা ম্যানেজমেন্ট কি করে হয় এবং সেখানে সিস্টেমটা কি কাজ করে। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি তাহলে বলবো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়। তাহলে এটা একটা সিস্টেম বা একটা সফটওয়্যার যেটা এই ডাটাবেসের তথ্যগুলো পরিবর্তন বা এটা মডিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। এবং এখানে যে নামগুলো আছে নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ প্রিভিয়াস সালগুলোতে এই নামগুলো থেকে এমসিকিউ আসছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারগুলো আছে বা অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোর নাম কি। সো একইভাবে তোমাদের এক্সামে এখান থেকে একটা এমসিকিউ থাকবে, মাস্ট থাকবে, যে নিচের কোনটি ডিবিএমএস সিস্টেম বা নিচের কোনটি ডিবিএমএস সফটওয়্যার। সো মনে রাখবা MySQL, Postgres SQL, Microsoft Access, SQL Server, FileMaker, Oracle, DBase, Clipper এবং FoxPro হচ্ছে আমাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে তার মধ্যে কয়েকটা। আর বিগত সালে সবথেকে বেশি যে প্রশ্নটা এসেছে এটা হলো মাইক্রোসফট অ্যাক্সেস। এটা বিগত সালগুলোতে সবথেকে বেশিবার এমসিকিউতে এসেছে। সো বাকিগুলোও আসতে পারে, এই জন্য এই উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবে। এখন দেখো আমাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা আসলে কিভাবে কাজ করে। তো লক্ষ্য করো, আমরা হচ্ছে যখন আমরা হলো ইউজার, আমরা হলো ব্যবহারকারী, আমরা ইউজার বা যখন অ্যাপ্লিকেশনগুলো ডেটার কোনো প্রয়োজন হয় তখন যেটা করে এই অ্যাপ থেকে বা ইউজার থেকে প্রথমে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে আমরা সেই রিকোয়েস্ট পাঠাই এটা তথ্য অনুসন্ধান করার জন্য। তখন এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে ডাটাবেস থাকে এই ডাটাবেস থেকে ফাইলটা প্রথমে ডিবিএমএস এর কাছে আসে, এরপরে আমাদের কাছে আসে। সো এটা অনেকটা আমাদের যে ক্লায়েন্ট সার্ভার আছে ক্লায়েন্ট সার্ভারের মতো। আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্ভারের কাছে ডেটা রিকোয়েস্ট পাঠাই, তারপরে সার্ভার থেকে সার্চ ইঞ্জিনে আসে, তারপর আমরা দেখতে পাই। একইভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা অ্যাপ বা ইউজাররা যখন কোনো একটা ডেটার জন্য রিকোয়েস্ট করি তখন সেটা প্রথমে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আসে, তারপর এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের যে ফাইনাল ডাটাবেস সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি পাই। এভাবে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে। এখন লক্ষ্য করো এই ডিবিএমএস কি কি কাজ করে এবং এটা যে নামগুলো আছে এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই অনেক সময় তোমার এই বাংলায় না লিখে ইংলিশ নামটা দিয়ে দিবে তোমাদের এমসিকিউতে, তখন তাহলে তোমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো যে রাইট অ্যান্সার কোনটা। তো লক্ষ্য করো ডিবিএমএস এর যে কাজ আছে, তাহলে ডিবিএমএস এর কাজ সমূহ যদি আমরা আসি তাহলে প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করার কাজটা ডাটাবেস করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে হচ্ছে নতুন ডাটা বা র্যাকেট অন্তর্ভুক্ত করা। তাহলে আমাদের যে ডাটাবেস তৈরি করে এটাকে আমরা ক্রিয়েট বলছি, এবং নতুন ডাটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করাকে আমরা বলছি অ্যাপেন্ড। এই ইংলিশ যেই নামগুলো আছে সাবটাইটেলগুলো এগুলো মনে রাখবা। তারপরে ডেটার ভুল অনুসন্ধান সংশোধন করার জন্য আমরা ডিবাগ ইউজ করি। অপ্রয়োজনীয় ডাটা বা রেকর্ড বাদ দেওয়ার জন্য আমরা ডিলিট ব্যবহার করি। এছাড়া হচ্ছে সম্পাদনার কাজ সম্পন্ন করার জন্য, সম্পাদনা বলতে কোনো কিছু পরিবর্তন করার জন্য আমরা এডিট ব্যবহার করি। আর প্রয়োজনীয় ডাটা অনুসন্ধান করার জন্য সার্চ। এখন দেখো প্রয়োজন অনুযায়ী যদি সম্পূর্ণ ডাটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে বিন্যস্ত করা হয় তাহলে এটাকে আমরা বলছি সর্টিং। সর্ট থেকে আসছে সর্টিং। যেমন ধরো আমরা যদি কোনো একটা স্টুডেন্ট, একটা স্কুলের অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেকগুলো ক্লাস আছে, ক্লাসের স্টুডেন্ট আছে, ধরো একটা ক্লাস 5 বা ক্লাস 10 বা ক্লাস 12, এই স্টুডেন্টগুলোকে তুমি একটা লিস্ট করছো, তাহলে লিস্টে সর্টিং করবো। লিস্টে সর্টিং বলতে আমরা যেমন রোল অনুযায়ী এটাকে বিন্যস্ত করি, অর্থাৎ এটা ফিল্ড। এই যে আমরা যে কলাম বলি এটা টেবিলে, এই যে আমরা যে টেবিলগুলো লক্ষ্য করি, এই টেবিলে যে কলম থাকে যে নেম, তারপরে সিরিয়াল নাম্বার, এসএল সিরিয়াল নাম্বার, এই যে এক একটা যে কলাম, এই কলামগুলোকে আমরা ডাটাবেসে বলি এক একটা ফিল্ড। তাহলে আমরা বলছি যে সমগ্র ডাটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে, ধরো সিরিয়াল নাম্বার ভিত্তিতে 1,
1 2 3 এরকম যদি আমরা কোন একটা ফিল্ডের ভিত্তিতে এটাকে বিন্যস্ত করি তখন সেটাকে বলা হয় সর্ট। সর্ট থেকে আসছে সর্টিং। এরপর দেখো রিপোর্ট তৈরি ও প্রয়োজনীয় ডাটাবেস প্রিন্ট করে নেওয়া, যেটাকে আমরা প্রিন্ট বলছি। এছাড়াও ডাটাবেসের বিভিন্ন উপাত্ত যখন আমরা সংরক্ষণ করি, অর্থাৎ তুমি এডিট করছো বা ক্রিয়েট করছো, এরপরে অবশ্যই সেটাকে সেভ করতে হবে। তারপর হচ্ছে ডাটাবেসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিকিউরিটি এনশিওর করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে আমরা যদি ডাটাবেসের রেকর্ড আধুনিকায়ন করতে চাই, অর্থাৎ একটা ডেটা আছে ওইটাকে আমরা আপডেট করতে যাচ্ছি, নতুন কিছু সংযোজন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আপডেট ইউজ করি। সো এইগুলো ছিল যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। এই যে আমরা দেখলাম যে আমরা অ্যাপ ইউজার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডাটাবেসে যে অ্যাক্সেস পাই, এই যে ডাটাবেসটার সকল প্রকার যে কাজগুলো আছে একদম ডাটাবেস ক্রিয়েট থেকে শুরু করে ডাটাবেস মুছে ফেলা পর্যন্ত সবকিছু কাজ করা হয় এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে। সো এখন দেখো এই যে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে ইউজ করব, এখন এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা সুবিধা কি কি পাবো সেটা আমাদের দেখা প্রয়োজন। তো দেখো প্রথম সুবিধা হচ্ছে ডেটার বাহুল্য কমায়। যেমনটা আমরা দেখেছিলাম যে ডাটাবেসের ক্ষেত্রে, যে ডাটাবেস ব্যবহার করার ক্ষেত্রে ডাটাবেসের পুনরাবৃত্তি রোধ হয়। একইভাবে পুনরাবৃত্তি রোধ হয় বলতেই বাহুল্য কমায়। এরপরে হচ্ছে রেকর্ডের ভিত্তিতে আধুনিকায়ন করা যায়। রেকর্ডের ভিত্তিতে অর্থাৎ প্রতিটা যে সেলগুলো আছে, টেবিলে যে সেল বা ঘর থাকে, এই ঘরকে ডাটাবেসে এক একটা রেকর্ড বলা হয়। তাহলে এই রেকর্ডের ভিত্তিতে আধুনিকায়ন করা যায়, অর্থাৎ আপডেট করা যায়। এরপর হচ্ছে সহজে ডাটাবেস থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় এবং বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়। অর্থাৎ তুমি একটা ডাটাবেসে যখন প্রবেশ করছো, তুমি প্রয়োজন অনুযায়ী বা তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সেই ডাটাবেসটাকে প্রিন্ট করে নিতে পারবা। তাছাড়া একটা টেবিল প্রিন্ট করে নিতে পারবা, একটা লিস্ট প্রিন্ট করে নিতে পারবা। এই প্রিন্টের কাজটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। তারপর ডেটার সঠিকতা নিশ্চয়তা প্রদান করা যায়, যে তুমি যে ডাটাটা পাচ্ছ এই ডাটাটা যে শিওর মানে সঠিক তথ্য, সেটা নিশ্চয়তা আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পেয়ে থাকি। সরি। তারপর সেই ডেটা নিরাপত্তা নিশ্চিত করা যায়, অর্থাৎ ডেটার অননুমোদিত ব্যবহার রোধ করা যায়। দেখো অননুমোদিত অর্থাৎ অনুমোদন ছাড়া ডেটার ব্যবহার করা যাবে না। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই যে ডেটাগুলো যেমন নবায়ন করা, ডিলিট করা, মুছে ফেলা, এগুলো কাজ যেমন করে, পাশাপাশি একটা লেয়ার তৈরি করে, সিকিউরিটি লেয়ার তৈরি করে, যেন এই ডাটাবেসের অ্যাক্সেস যাদের দেওয়া হয় নাই তারা যেন এই ডাটাবেসে প্রবেশ করে কোনো রকম তথ্য চুরি করা বা পরিবর্তন করতে না পারে। এরপর হচ্ছে ডেটা রিডান্ডেন্সি দূর করা। রিডান্ডেন্সি বলতে পুনরাবৃত্তি দূর করা। এরপর হচ্ছে প্রোগ্রাম ডেটা নির্ভরশীলতা দূর করে। প্রোগ্রাম ডেটা নির্ভরশীলতা দূর করে, অর্থাৎ ডেটার ভিতরে যেই তোমার নির্ভরশীলতার বিষয় থাকে এইগুলা এই ডাটাবেস সিস্টেমের মাধ্যমে যখন আমরা প্রোগ্রামিংকে অ্যাড করি তখন এটা রোধ হয় এবং সহজেই ডাটা শেয়ার করা যায়। এই যে শেয়ারের কাজটা আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। তো এখানে আমরা যেগুলো দেখলাম এগুলো একটু মনে রাখবা, এগুলো হচ্ছে ডিবিএমএস এর সুবিধা যেগুলো তোমার এমসিকিউতে দিবে। আমি কিন্তু প্রতিটা লেসন পড়ার সময় বলে দিচ্ছি কোনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোনটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং আমরা অবশ্যই কনসেপ্ট কমপ্লিট করে এমসিকিউ প্র্যাকটিস করব এবং সিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ সিকিউ উভয় আমরা প্র্যাকটিস করব। সো এরপর দেখো আমাদের ডিবিএমএস এর অসুবিধা কি। তাহলে ডিবিএমএস এর অসুবিধা হচ্ছে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে অসুবিধাগুলো লক্ষ্য করেছিলাম এই ক্ষেত্রে ঠিক একই ধরনের অসুবিধা লক্ষ্য করা যায়। আমরা যদি শেষ থেকে দেখি তাহলে অধিক ব্যয় সাপেক্ষ। দেখো যেহেতু এটা একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে তোমাকে সফটওয়্যার ইউজ করতে হবে, সফটওয়্যারের সাবস্ক্রিপশনের বিষয় আছে, সব মিলে এটা একটা ব্যয়বহুল বিষয়। তারপর হচ্ছে অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন। দেখো এটা হলো একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে সফটওয়্যার আছে। সফটওয়্যার তো আমি যে কেউ চাইলে পরিচালনা করতে পারবো না, সেই সফটওয়্যার উপরে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, এই জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। এরপর হচ্ছে কিছু ভুল ডাটা সম্পূর্ণ ডাটাবেসকে প্রভাবিত করতে পারে। যেমন তুমি যদি ভুল ডাটা দাও তাহলে এটা যখন কোয়েরি করা হবে, ওটা সার্চ করা হবে বা সন্ধান করা হবে, তখন কিন্তু সেই ডাটাটা আসবে না, সেই ডাটাটা সঠিকভাবে প্রেজেন্ট হবে না। এই জন্য ভুল ডাটা দিলে সম্পূর্ণ ডাটাবেস সেটা প্রভাবিত করে। আর ভুল ডাটার কারণে অনেক সময় ডাটাবেসের প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীরগতি সম্পন্ন হয়। মনে রাখবা যে কোনো ডাটাবেসের ক্ষেত্রে সেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হোক বা শুধু ডাটাবেস হোক, ভুল ডাটা দিলেই সেটার যেই ক্যাপাসিটি আছে এটা আস্তে আস্তে স্লো হতে থাকে। তো এটা ছিল আমাদের ডিবিএমএস এর অসুবিধার সমূহ। তাহলে এখন লক্ষ্য করো ডিবিএমএস এর পরে আমাদের আসছে আরডিবিএমএস। লক্ষ্য করো ডিবিএমএস এর পরে আমাদের আসছে আরডিবিএমএস। তাহলে আরডিবিএমএস কি? তো দেখো এই যে আমাদের যে ডিবিএমএস ছিল ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
অনেকগুলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যে সম্পর্ক থাকে সেটাকে আমরা বলছি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা সম্পর্কযুক্ত ডাটাবেজ। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, RDBMS এর পূর্ণ নাম হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। RDBMS সাধারণত ডাটাবেজ ও ডাটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। ঠিক আছে, ডাটাবেজ ও ডাটাবেজ ব্যবহারকারী অর্থাৎ আমরা যে ইউজার আছি এবং যে ডাটাবেজ আছে এই ইউজার এবং ডাটাবেজের ভিতরে যে সমন্বয়কারী, এই সমন্বয়কারীর কাজ করে হচ্ছে RDBMS। তাহলে আমরা একদম সংক্ষেপে এই সংখ্যাটা ইউজ করতে পারি যে RDBMS সাধারণত ডাটাবেজ ও ডাটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধনকারী একটি সফটওয়্যার, বা আমরা বলতে পারি RDBMS একটি সফটওয়্যার যা ডাটাবেজ এবং ডাটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধন করে। তো এই ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো মাস্ট তোমাকে মনে রাখতে হবে। দেখো এর অনেক সফটওয়্যার আছে কিন্তু অনেকগুলো মনে রাখা লাগবে না, জাস্ট এখানে যে কয়টা আছে আমি তোমাকে আমার লেকচার শিটে যে কয়টা অ্যাড করছি জাস্ট এই কয়টা নাম খুব ভালো করে মনে রাখবা, তাহলে এক্সামে আসলে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো কি কি আছে এখানে, আছে অরাকল, MySQL, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এছাড়াও আছে পোস্টগ্রি সার্ভার, পোস্টগ্রি এসকিউএল, IBM DB2, মাইক্রোসফট অ্যাক্সেস। সো এই নামগুলো মনে রাখবা। দেখো আমরা DBMS এর ক্ষেত্রে যে নামগুলো দেখেছিলাম এবং RDBMS এর ক্ষেত্রে যে নামগুলো দেখছি সফটওয়্যার নাম অনেকগুলো নামের মিল আছে বা একই নাম আছে। ঠিক আছে, সো কিছু নাম একই আছে, কয়েকটা নাম নতুন আসছে। সো এই নামগুলো খুব ভালো করে মনে রাখবা, এই কিন্তু তোমার MCQ তে লাগবে তোমার এক্সামের জন্য। দেখো তোমরা যারা শুরু থেকে ক্লাস করছো তোমাদের অনেক ধৈর্য আছে এবং তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। যেহেতু তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো, তোমরা চাচ্ছ যে তোমাদের ICT তে যেন ভালো একটা রেজাল্ট হয় ইনশাল্লাহ। তুমি যেহেতু ক্লাস মনোযোগ দিয়ে করছো, বাকি অংশগুলো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। এখন আমরা মূলত চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের শুরু থেকে বলেছিলাম যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এর ভিতরে চ্যাপ্টার 1, 2 এবং 6 এই তিনটা চ্যাপ্টার হলো ডেসক্রিপশন কোয়ালিটি, অর্থাৎ তোমাকে একদম হচ্ছে যে তুমি বাংলা সৃজনশীল যেমন লেখো বা ভূগোল যেমন লেখো এরকম সৃজনশীল টাইপের তোমাকে লিখতে হবে এখানে। তবে সৃজনশীলের ভেতর পার্থক্যটা হচ্ছে যে ওগুলো তো তোমাকে পুরোপুরি বানিয়ে লিখতে হয় মূল ভাব। তো এখানে এই নির্দিষ্ট সফটওয়্যার বা নির্দিষ্ট টপিক, যেমন আমরা যখন 2 অধ্যায় করেছি সেখানে 1 CN ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, প্রতিটা একটা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকে, এটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সেগুলো তোমাকে লিখতে হয়। সো 6 অধ্যায়ের ক্ষেত্রে এখানে তোমার সবগুলো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, কিছু নির্দিষ্ট ব্যাখ্যা আছে। তোমার প্রশ্ন অনুযায়ী যখন যেটা চাবে সেটা শুধু তোমাকে লিখতে হবে। আর যখন MCQ এর প্রশ্ন আসে MCQ গুলো সরাসরি আসে টু দ্য পয়েন্ট। নিচের কোনটি RDBMS সফটওয়্যার, নিচের কোনটি DBMS সফটওয়্যার, নিচের কোনগুলো ডাটাবেজের সুবিধা, নিচের কোনগুলো DBMS এর অসুবিধা, এভাবে সরাসরি তোমার প্রশ্নগুলো থাকবে। এছাড়াও আরো বিষয় আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। সো এটা যেহেতু ডেসক্রিপশন টাইপের অধ্যায়, সো তোমাকে ডেসক্রিপশন পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেরকম মন মানসিকতা নেই, ক্লাসটি মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, লক্ষ্য করো আমাদের যে RDBMS এর যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, এই RDBMS এর ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের DBMS এ আমরা যে বৈশিষ্ট্য দেখেছিলাম সেগুলো রাখি। যেমন RDBMS এর সাহায্যে আমরা সহজেই টেবিল তৈরি ও ডেটা ইনপুট করতে পারি। যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে আমরা দেখেছিলাম যে অনেকগুলো টেবিল থাকে, এই RDBMS এর মাধ্যমে এই টেবিলগুলো ইনপুট দেওয়া হয়। তারপরে হচ্ছে একটি ডাটাবেস একসাথে একাধিক ব্যবহার করতে পারে এবং এক ডাটাবেসের সাথে অন্য ডাটাবেসে তথ্য আদান প্রদান করা যায়। RDBMS এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে একসাথে একাধিক ব্যবহারকারী এই ডাটাবেসটা ব্যবহার করতে পারবে, এর পাশাপাশি এক ডাটাবেসের সাথে অন্য ডাটাবেসে তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। এরপর দেখো RDBMS এর সাহায্যে আমরা ডাটাবেস টেবিলে ডেটাগুলো সাজিয়ে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, সাজিয়ে উপস্থাপন করা যায়। তারপরে হচ্ছে ডেটাগুলোর বিভিন্ন ফরম্যাট যেটা আছে ফরম্যাটে রিপোর্ট তৈরি করা যায় এবং ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় গ্রাফ ও চার্ট তৈরি করা যায়। আমরা RDBMS এর সাহায্যে যখন এটা আউটপুট নিব এটাকে আমরা গ্রাফ চার্টের ভিতরে আউটপুট বা প্রিন্ট করে নিতে পারবো। এরপর দেখো উইন্ডোজের যে গ্রাফিক্যাল ইন্টারফেস আছে এই ইন্টারফেসের সাহায্যে ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায় এবং ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। যে ডেটাটা এই ডেটাবেসে যখন ডাটাটা ইনপুট করা হবে, কি ধরনের ডাটা ইনপুট করা হবে এটা নিয়ন্ত্রণ করা যায় এই আমাদের RDBMS এর সাহায্যে। এরপরে অন্য কোনো প্রোগ্রাম থেকে ডাটা ইনপুট করে ডাটাবেসে ব্যবহার করা যায় এবং ডাটাবেসে
ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। অর্থাৎ ডেটাবেস থেকে তুমি যে এই ডেটাগুলো ইনপুট পাচ্ছ বা আউটপুট হিসেবে পাচ্ছ, এগুলোকে ব্যবহার করে তুমি অন্য সফটওয়্যার তৈরি করতে পারবা, অন্য সফটওয়্যারে ব্যবহার করতে পারবা। তাহলে আরডিবিএমএস এর ব্যবহারটা কোথায় হয় বা কারা আরডিবিএমএস ব্যবহার করে? মনে রাখবা, আরডিবিএমএস এর ব্যবহার সমূহ হচ্ছে বড় প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। ডাটাবেস অনেক ছোট পরিসরে ব্যবহার করা হয়, কিন্তু আরডিবিএমএস সাধারণত বড় পরিসরে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও হচ্ছে এই যে অনলাইনে বিমান টিকিট, বাস, খেলাধুলা, ইভেন্ট, এগুলো টিকিট ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। এছাড়াও ব্যাংকে যাবতীয় লেনদেনের কাজে আমাদের আরডিবিএমএস ব্যবহার করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান বা ই কমার্সের ক্ষেত্রে আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন যে কাজ আছে এই সকল ক্ষেত্রেও আমরা দেখে থাকি। তাহলে দেখো, আমরা যে এই দুইটা টপিক বিস্তারিত আলোচনা করলাম, একটা হচ্ছে ডিবিএমএস, একটা হচ্ছে আরডিবিএমএস। এই যে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করলাম এবং শুরুতে আমরা ডাটাবেস নিয়ে আলোচনা করেছিলাম তাহলে এই যে এখানে যে তিনটা টপিক, ডাটাবেস, ডাটাবেস ম্যানেজমেন্ট এবং রিলেশনাল ডাটাবেস, এখানে কিন্তু কয়েকটা বিষয় খুবই কমন, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। যেমন এটা ব্যবহার এবং বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, তিনটার ক্ষেত্রে কিন্তু এই তিনটি বিষয় অলমোস্ট সেম। সো তিনটি বিষয় তুমি যদি একবার ভালো করে রিডিং পড়ো বা ভালো করে শুনে থাকো, তাহলে কিন্তু তুমি অলরেডি ব্রেনের ভিতরে সাজিয়ে ফেলেছো যে প্রশ্নে যদি আসে তখন তুমি কিভাবে অ্যান্সার করবো বা অ্যান্সারটা কি হতে পারে। তাহলে এটা ছিল আমাদের ডিবিএমএস এবং আরডিবিএমএস এর বিস্তারিত। এখন আমরা এর পরের ধাপে যাব। আমাদের এর পরের ধাপ হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। দেখো, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন না, অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন বলতে প্রশাসন বোঝায় বা প্রশাসককে বোঝায়। তো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে এই ডাটাবেস নিয়ন্ত্রণের কাজটা যে করে বা পরিচালনার কাজ যে করে, সেটাকে আমরা বলবো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আমরা এভাবে বলতে পারি, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর ডাটাবেসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে, সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডাটাবেসের প্রশাসক বা ডাটাবেসের নিয়ন্ত্রক বলা হয়। এখন দেখো, তাহলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি কাজ করে বা কাজ কি? তাহলে এখন ধরো তোমার নিয়ন্ত্রণে যদি একটা প্রতিষ্ঠান থাকতো, তাহলে তুমি কি কি কাজ করতে? প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগ, কর্মচারীদের বেতন ভাতা নিয়ন্ত্রণ করা, তারপর হচ্ছে প্রতিষ্ঠানে যদি নতুন কিছু সংযোজনের প্রয়োজন হয় সেটা সংযোজন করতে, কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন হলে সেটা বাদ দিতে, অর্থাৎ কমপ্লিট ম্যানেজমেন্টটা তুমি করতে। ঠিক একইভাবে একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেসে যে কাজগুলো করে, এটাই হচ্ছে তার কাজ। সেটা হতে পারে ফাইল ক্রিয়েট করা, সেটা হতে পারে ফাইল মুছে দেওয়া, সেটা হতে পারে নতুন ফাইল অ্যাড করা, সেটা হতে পারে ডাটাবেসের কোনো স্ট্রাকচার চেঞ্জ করা, এই সকল বিষয়গুলো। যেমন হচ্ছে ডাটাবেসের সার্ভার এবং অ্যাপ্লিকেশন টুলস ইনস্টল এবং আপগ্রেড করা, কোনো যদি টুলসের প্রয়োজন হয় সেটা ইনস্টল করা, আপগ্রেড করার প্রয়োজন হলে আপগ্রেড করা। তারপর হচ্ছে সিস্টেম স্টোরেজ বরাদ্দ করা এবং প্রয়োজনীয় স্টোরেজের জন্য পরিকল্পনা করা। এখন ডাটাবেসে যদি স্টোরেজের প্রয়োজন হয়, ডাটাবেস কি করছে? ডাটাগুলো সমাহার, ডাটাবেস হচ্ছে ডাটাবেসের সমাহার। তাহলে সমাহারগুলো সংরক্ষণ করতে হলে নিশ্চয়ই সেই ক্যাপাসিটি লাগবে স্টোরেজ। যদি বেশি স্টোরেজের প্রয়োজন হয় তাহলে সেই স্টোরেজ বরাদ্দ করবে বা নতুন স্টোরেজ সংযোজন করবে। এছাড়াও প্রয়োজনে ডাটাবেস সংশোধন করা, নিরাপত্তা বজায় রাখা এবং ব্যবহারকারীর অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের অন্যতম একটা কাজ হচ্ছে ডাটাবেস ব্যবহারকারীর অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা। যে আমাদের যে ডাটাবেসটি আছে বা যে প্রতিষ্ঠানটি আছে, এই ডাটাবেস কতজন ব্যবহার করছে, তাই কি আমাদের অনুমোদিত ব্যক্তি নাকি অনুমোদনের বাইরের ব্যক্তি, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের অন্যতম প্রধান কাজ। এছাড়া হচ্ছে ডাটাবেস মনিটরিং করা এবং ডাটাবেসের কর্মক্ষমতা অপটিমাইজ করা। এছাড়া আমরা পাচ্ছি ডাটাবেসের ব্যাকআপ ও ডাটাবেসের তথ্য পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা করা। তোমাদের জন্য সব থেকে বেস্ট হয় যেটা, আমি যখন পড়াবো বা স্লাইড তোমাদের সামনে আসবে, তোমরা একবার করে লিখে ফেলবা। তুমি একবার একটু কষ্ট করলে তোমার বারবার আর পড়া লাগবে না। তুমি যখন এই ক্লাসের সাথে সাথে খাতে লিখে ফেলবা, তখন কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কাজ কি হবে? এরপরে কাজ হবে, তুমি জাস্ট যখন এক্সামে হলে যাবে, এক্সাম হলে যাওয়ার আগে লেখাগুলো একবার রিভিশন দিয়ে গেল বা ক্লাসটা একবার রিভিশন দিয়ে নিলে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট। তোমাকে পরে নতুন করে আর পড়া লাগবে না। তাহলে এইখানে যে টপিকগুলো ছিল, এগুলো মূলত আমাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক যে বিষয়গুলো ছিল, এগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা চলে যাবো সরাসরি সিকিউতে।
ওকে, আমরা সরাসরি সিকিউতে চলে যাব যে সিকিউতে কি ধরনের প্রশ্ন আসে এবং সেটা আমরা কিভাবে অ্যান্সার করব। তাহলে এবার আমরা আলোচনা করব আমাদের চ্যাপ্টার 6 এর এই সিকিউ অংশ আছে বা সিকিউ অংশের জন্য আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে। দেখো আমরা প্রিভিয়াস যে অংশটি ছিল এখানে আমরা আলোচনা করেছি যে চ্যাপ্টার 6 এর যে বেসিক বিষয়গুলো আছে যেখান থেকে ক খ এবং আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসে। সো আমরা বলেছি যে এখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা কিছু সিকিউ দেখে নিই যে এদের থেকে সিকিউ মূলত কেমন আসে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের কোন টপিকগুলো পড়তে হবে। তোমরা যখন যে কোনো সাবজেক্ট যখন পড়বা তখন অবশ্যই সে অধ্যায়ের প্রশ্নগুলো আগে দেখে নিবা, তাহলে বুঝতে পারবা যে যখন রিডিং পড়বা তখন রিডিং এর কোন অংশগুলো সিকিউর জন্য পড়তে হবে, কোন অংশগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। এটা শুধু বাংলা, যে শুধু আইসিটি এমন না, এটা আইসিটি বলো, বাংলা, ইংলিশ কিংবা তোমার অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, বায়োলজি, কেমিস্ট্রি যে সাবজেক্ট বলো সকল সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। সো এই বিষয়টি মনে রেখেই বা এই বিষয়টি মাথায় বিবেচনায় রেখেই পড়াশোনা করবো বা প্রিপারেশন নেবে। তাহলে দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে এটা যদি আমরা লক্ষ্য করি, এটা একটা বোর্ড কোশ্চেন। আমরা দেখছি এখানে দুইটা টেবিল আছে। প্রথম টেবিল হলো হচ্ছে রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ। তারপরে রোল দেওয়া আছে, নেম, ডেট অফ বার্থ, ক্লাস এবং গ্রুপ দেওয়া আছে। দ্বিতীয় অংশের টেবিলে রোল দেওয়া আছে, ফাদার্স নেম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, জিপি আছে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যে টেবিলগুলো দেখি সে ধরনের টেবিল এখানে উপস্থাপন করা হয়েছে। এইবার গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। তাহলে আমি তোমাদেরকে প্রিভিয়াস অংশে বলেছিলাম যে এখানে আমরা ফিল্ড বলতে বোঝাই যে কোনো টেবিলে যে কলামগুলো থাকে, এই যে কলামগুলো থাকে, উলম্ব যে কলামগুলো থাকে এগুলোকে আমরা কলাম না বলে ডেটাবেজে আমরা এগুলোকে ফিল্ড বলি। আর এই যে ছোট ছোট যে সেল বা ঘর, এই ঘরগুলোকে আমরা বলি, এই সেলগুলোকে আমরা বলি রেকর্ড। তাহলে এই প্রতিটা ঘর হলো রেকর্ড, আর এই ফুল যে কলাম, এই কলামকে আমরা বলি ফিল্ড। তাহলে সি নম্বরে বলেছে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডেটা টাইপগুলো ব্যাখ্যা করো। তার মানে এই যে একটা কলাম, এই 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 যে কলামগুলো আছে এই কলামগুলোর ডেটাগুলো কি টাইপের ডেটা এগুলো তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, এগুলো আমরা আলোচনা করব, বুঝতে পারবা। ডি নাম্বার বলা হচ্ছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। যে এই যে দুইটা টেবিল আছে এর ভিতরে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা, যেটা আমরা RDBMS এর ভিতরে দেখেছিলাম, রিলেশনাল ডাটাবেস বা ডাটাবেস রিলেশন যেটা। চলো তারপরে প্রশ্নটা আমরা লক্ষ্য করি। আগে আমরা প্রশ্নটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি যে আসলে প্রশ্নগুলো কোন ক্যাটাগরি থেকে আসে। দেখো একইভাবে এখানেও দুইটা টেবিল দেওয়া হয়েছে। টেবিল 1 এ আছে রোল, নেম এবং ডেট অফ বার্থ, এবং দ্বিতীয় টেবিলে দেওয়া আছে রোল এবং মার্কস। ওকে, এখন তোমার গ নম্বরে বলছে টেবিল 1 এর ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো। দেখো এটাও একটা বোর্ড কোশ্চেন, এটা কুমিল্লা বোর্ড 2019 এর একটা কোশ্চেন। বলছে টেবিল 1 এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো। তাহলে এখানে যে ফিল্ডগুলো আছে রোল, নেম, ডিওবি, এগুলো ডেটা টাইপ সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ডিতে বলা হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। মানে বলা হচ্ছে এই দুইটা টেবিলের ভিতরে কি ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব। দেখো তোমাদের শুনতে অদ্ভুত লাগছে যাবার এখানে রিলেশন কি, টেবিলের ভিতরে রিলেশন কোথা থেকে আসে। সো কনফিউশনে কিছু নাই, আগে প্রশ্নটা ধরার চেষ্টা করো যে আমি যে ক্যাটাগরিতে নিয়ে আসছি বা প্যাটার্ন গুলো ফাইন্ড আউট করছি সেই প্যাটার্ন গুলো ধরার চেষ্টা করো। যে দুইটা আমরা অ্যানালাইসিস করলাম, আমরা দেখলাম যে প্রথমত গ নম্বরগুলোতে সাধারণত ডেটা টাইপ সম্পর্কে বলা হচ্ছে আর ঘ নম্বরতে রিলেশন সম্পর্কে বলা হচ্ছে। আমরা আরো কিছু সিকিউ দেখবো, যেমন এখানে স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফো নামে দুইটা টেবিল রয়েছে। গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। দেখো অলমোস্ট প্রতি বছরই প্রশ্নে বলা হচ্ছে ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করো। আর ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা ER মডেলের মাধ্যমে যাচাই করো। ঠিক আছে, ER মডেল বলতে এন্টাইটি রিলেশনাল মডেল, এর সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সিকিউটাও সলভ করব। এর পরের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এটা ঢাকা বোর্ডের একটি প্রশ্ন। প্রথম টেবিলটি হচ্ছে টিচার্স টেবিল এবং দ্বিতীয় টেবিলটি হলো রুটিন টেবিল। টিচার্স টেবিল এবং রুটিন টেবিল নামে দুইটি টেবিল রয়েছে। টিচার্স টেবিলে বলা হচ্ছে টিচার আইডি নাম্বার, টিচার নেম, সাবজেক্ট, এবং দ্বিতীয়টা আছে টিচার আইডি নাম্বার, গ্রুপ টাইম। ওকে, এখন গ নম্বরে বলা হচ্ছে টিচার টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। দেখো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম থাকছে, আমরা 19 সলভ করেছি, তারপরে 18 সলভ করছি, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই আছে। অর্থাৎ প্যাটার্ন গুলো তোমাকে ধরতে হবে, প্যাটার্ন ধরা বুঝতে হবে যে প্রশ্নের প্যাটার্ন কিভাবে আসছে বা কোন প্যাটার্ন থেকে প্রশ্নগুলো দিচ্ছে। ঘ নম্বর বলা হচ্ছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে কোন ধরনের রিলেশন, অর্থাৎ এখানে আমাদের টেবিলের রিলেশন সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
তাহলে এখন দেখো আমাদের সর্বাধিক পরিমাণে আমরা যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেগুলো ফাইন্ড আউট করলাম যে আমাদের প্রশ্নগুলো আসে মূলত ডেটা টাইপ থেকে। ডেটা টাইপ থেকে প্রশ্ন আসে, আর আমাদের প্রশ্ন আসে হচ্ছে ডাটাবেস রিলেশন থেকে, ডাটাবেস বা টেবিলের রিলেশন থেকে। এই দুইটা ক্যাটাগরি থেকে আমাদের বিগত সালগুলোতে বেশি প্রশ্ন আসছে। সো এই দুইটা টপিক আমরা আগে কভার করব, তারপরে ইআর মডেল যেটা আছে ওইটাও আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ডেটা টাইপ। তাহলে মনে রাখবা আমরা ডেটা টাইপ বিভিন্ন প্রকার আছে, তবে আমাদের এক্সামগুলো সাধারণত গুটি কয়েকটি ডাটা টাইপ সম্পর্কে প্রশ্ন এসে থাকে, অল্প কয়েকটি হাতে গোনা। যার প্রথমটি হচ্ছে নাম্বার বা ইন্টিজার। তাহলে মনে রাখবা তোমাকে যে ডাটাবেস দেওয়া হয়েছে সেখানে আমাদের যে ডেট এবং টাইম আছে, ডেট এবং টাইম বাদে যত রকম সংখ্যা থাকবে সেগুলোকে আমরা বলবো নাম্বার বা ইন্টিজার টাইপের ডাটা। খুব ভালো করে শোনো, যত রকমের নাম্বার বা সংখ্যা থাকবে আমরা সেটাকে বলবো নাম্বার বা ইন্টিজার টাইপের ডাটা। তাহলে এখানে হচ্ছে যে এটা ব্যাখ্যা তুমি কি লিখবা, ব্যাখ্যা লেখার ক্ষেত্রে এখানে আমি যতটুকু লিখেছি এইটুকু সেম টু সেম লিখতে হবে, থেকে কম লেখা যাবে না, বেশি লিখতে পারো সমস্যা নাই। তাহলে নাম্বার বা নিউমেরিক ফিল্ডে যোগ বা বিয়োগ চিহ্ন সহ বা ছাড়া পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। অর্থাৎ একটা ফিল্ড যদি নাম্বার টাইপের ডেটা হয় বা ওই ফিল্ডে যদি ডেটার নাম্বার টাইপের হয় সেখানে আমরা নাম্বার বা নিউমেরিক ফিল্ডে যোগ বিয়োগ সব রকম গাণিতিক কাজ করতে পারবো। তারপর হচ্ছে টেক্সট টাইপের ডাটা। মনে রাখবো যত রকম টেক্সট আছে পৃথিবীতে, যত রকম টেক্সট আছে সবগুলো হলো টেক্সট টাইপের। ফাদার্স নেমের যদি টেবিল থাকে, যেমন আমরা ফাদার্স নেম দেখেছিলাম, অ্যাড্রেস দেখেছিলাম, গ্রুপ দেখেছিলাম, যে ফিল্ড কলামগুলা, তাহলে এই সকলগুলো কি বলবো আমরা টেক্সট টাইপের ডাটা। তাহলে টেক্সট বা ক্যারেক্টার ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। তবে এই ডাটা নিয়ে কোনো গাণিতিক অপারেশনের কাজ করা যায় না। টেক্সটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো গাণিতিক অপারেশন করা যায় না, অর্থাৎ তুমি যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের কোনো কাজ এই টেক্সট যে ডেটা টাইপ আছে বা ডেটা ফিল্ড আছে এটাতে করতে পারবা না। এরপর হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। যদি আমাদের টেবিলে ডেট দেওয়া থাকে কিংবা টাইম দেওয়া থাকে, যেমনটা আমরা এখানে পেয়েছিলাম, যেমন ধরো এখানে টাইম দেওয়া আছে, টাইম টাইপের ডাটা। তারপরে এর আগে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, দেখো এখানে দেওয়া ছিল ডেট অফ বার্থ। তাহলে ডেট এবং টাইম এই ধরনের যদি কোনো ডেটা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে ডেট বা টাইম টাইপের ডাটা। তাহলে এই ফিল্ডটি শুধুমাত্র তারিখ ও সময়ের জন্য, তবে বিভিন্ন ফরম্যাটে উপস্থাপন করা যায়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গার প্রয়োজন হয়। এই তথ্যটা মনে রাখবো যে ডেট বা টাইম 8 বাইট জায়গা দখল করে। এরপরে হচ্ছে আমাদের মিমো, ঠিক আছে, মিমো টাইপের। মনে রাখবা মিমো সাধারণত বিবরণমূলক লেখা বা বর্ণনার জন্য এই ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়। সাধারণত এই ফিল্ডে অক্ষর, নাম্বার, বিভিন্ন চিহ্ন মিলিয়ে 65,570টি ক্যারেক্টার লেখা যায়, তবে কোনো গাণিতিক অপারেশন করা যায় না। তাহলে আমরা দেখলাম যে আমাদের গাণিতিক অপারেশন করা যায় শুধুমাত্র নাম্বার বা ইন্টিজারে। আর সর্বশেষ হচ্ছে আমাদের OLE বা অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। OLE অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। মনে রাখবা যে কোনো ডাটাবেজের যে টেবিল থাকে, টেবিলের ভিতরে যদি কোনো ফটো, কোনো ভিডিও বা কোনো অডিও থাকে তাহলে সেটাকে আমরা বলবো OLE অবজেক্ট। অর্থাৎ এটা হলো একটা OLE, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং অবজেক্ট। তাহলে আমরা বলবো যেসব তথ্য ডাটাবেজ নয় এমন সফটওয়্যারে আছে, ডাটাবেজ নয় এমন সফটওয়্যারে আছে এবং লিঙ্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজে নেওয়ার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। তারপরে প্রোগ্রামের মধ্যে শব্দ, ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদি ডাটাবেজে কোনো ফিল্ডে নেওয়ার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। তবে তোমাদের এক্সামগুলোতে সাধারণত আসে হচ্ছে নাম্বার ইন্টিজার, টেক্সট, ডেট টাইম এবং OLE অবজেক্ট। এই 4টা ক্যাটাগরি সব থেকে বেশি আসে। তাহলে এই 4টা ক্যাটাগরি যে ডিসক্রিপশন আমরা দেখলাম এটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, জ্ঞানমূলকের মতো মুখস্থ করে ফেলতে হবে। এখন তোমার এক্সামে যখন আসবে তখন তুমি কিভাবে লিখবা, যে এই সালে ধরো যেমন এখানে আমাদের ঢাকা বোর্ডে যে প্রশ্নটি যে টিচার্স টেবিলের ফিল্ডগুলো ডেটাই ব্যাখ্যা করো, তাহলে এইটা ছিল আমাদের টিচার্স টেবিল। এখানে কি কি ছিল, প্রথমে ছিল টিচার আইডি, তারপর ছিল টিচার নেম, তারপর সাবজেক্ট। টিচার আইডি এই কলামটি বা ফিল্ডটি যদি আমরা লক্ষ্য করে দেখুন সব নাম্বার 101, 102, 103, এটা হলো আমাদের ইন্টিজার টাইপের ডাটা। টিচার্স নেম দেখো মিস্টার মনি, নিলয়, নূর। সাবজেক্ট ইংলিশ, ICT, বায়োলজি। তাহলে টিচার্স নেম এবং সাবজেক্ট দুইটাই কিন্তু টেক্সট টাইপের ডাটা। তাহলে আমরা কয়টা ডেটা টাইপ পেলাম, দুইটা, একটা হচ্ছে নাম্বার টাইপের ডেটা, একটা হচ্ছে আমাদের
টেক্সট টাইপের ডাটা, তাহলে আমরা লিখবো টিচার্স টেবিলের ফিল্ডগুলো হলো টিচার আইডি, নেম এবং সাবজেক্ট, যেখানে টিচার আইডি হচ্ছে নাম্বার টাইপের ডাটা, নাম্বার বা ইন্টিজার টাইপের ডাটা, এবং টিচার নেম ও সাবজেক্ট হচ্ছে টেক্সট টাইপের ডাটা। নিচে ডেটা টাইপগুলো বর্ণনা করা হলো। এবার তুমি নাম্বার ইন্টিজার দিয়ে বর্ণনা লিখলে, টেক্সট দিয়ে বর্ণনা লিখলে, জাস্ট এই দুইটা আছে মানে দুইটা, তোমাকে দুইটা থাকলে যে তুমি চারটা লিখবে এমন না, যে কটা থাকবে শুধু সেই কটা লিখতে হবে। এখন তুমি যদি আমাদের অন্য যে ফিল্ডগুলো ছিল, আমরা আরেকটা যদি ফিল্ড দেখি, যেমন এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল যে উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডের ডেটা টাইপগুলো ব্যাখ্যা করো, তাহলে আমাদের টেবিল 1 এ দেখো কি কি ছিল। আমরা লিখবো টেবিল 1 এর ফিল্ডগুলো হলো রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ, যেখানে রোল হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, নেম, ক্লাস এবং গ্রুপ হচ্ছে টেক্সট টাইপের ডাটা, এবং ডেট অফ বার্থ যে ফিল্ডটি আছে এটি হচ্ছে আমাদের ডেট বা টাইম টাইপের ডাটা, বা ডেট বা টাইম টাইপের ডাটা। নিচে ফিল্ডগুলো ডেটা টাইপগুলো ব্যাখ্যা করা হলো। তারপর তুমি নাম্বার দিয়ে নাম্বারে ব্যাখ্যা দিবে, টেক্সট দিয়ে টেক্সটের ব্যাখ্যা দিবে, ডেট অফ বার্থ দিয়ে ডেট অফ বার্থের ব্যাখ্যা দিবে। কিন্তু তোমার 2টাও আসতে পারে, 3টাও আসতে পারে, 4টাও আসতে পারে, সাধারণত 4টার বেশি আসে না। ওকে, তাহলে এইটা ছিল আমাদের প্রথম যে ক্যাটাগরিটা, যে ডেটা টাইপ। যে তোমাকে যদি বলে ফিল্ডে ডেটা টাইপ আলোচনা করো, তখন তুমি কিভাবে লিখবে। দেখো তোমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখে থাকো, এটা থেকে কিন্তু তোমরা অলরেডি লক্ষ্য করেছো যে অলমোস্ট সকল বোর্ডেই প্রশ্নটা এসেছে ডেটা টাইপ বর্ণনা করো, ডেটা টাইপ বর্ণনা করো, ডেটা টাইপ বর্ণনা করো। সো ডেটা টাইপের বিস্তারিত আমরা আলোচনা করছি। দেখো খুবই সিম্পল না, কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ। সো তোমরা যারা ক্লাস করছো, আমরা কিন্তু আমাদের কোর্সগুলোতে প্রতিটি বিষয় বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু বোঝাই, পাশাপাশি আপডেট যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমরা সলভ করি। এবং আমাদের যে ডাউট সলভিং ক্লাস থেকে, যেখানে আমরা তোমাদের সকল সমস্যাগুলো গুগল মিটের মাধ্যমে ক্লাস নিয়ে সেই সমস্যাগুলোর সমাধান করে দিই। আর তোমরা সরাসরি টিচার অর্থাৎ আমার সাথে যোগাযোগ করার সুযোগ পাবা, আমার সাথে যোগাযোগ করে অর্থাৎ ক্লাসে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। কমেন্ট সেকশনে যে কমেন্ট করে, মানে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে এমন না, আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস নিই। যেমনটা তোমরা যদি গুগল মিটে জয়েন করে কোনো লাইভ ক্লাস করে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা আছে যে সেখানে তুমি সরাসরি তোমার প্রশ্নটা বলতে পারবা, আমি শুনতে পারবো, আবার আমার কথাও তুমি শুনতে পারবে, অর্থাৎ একদম সরাসরি ক্লাস নেওয়া মতো। ঠিক আছে, জাস্ট তুমি দূরে আসো, কিন্তু সকল ফ্যাসিলিটিস তুমি পাচ্ছ আমার সামনে থাকবে, যে ফ্যাসিলিটিসগুলো তুমি পেতে। সো আমাদের যে রানিং যে কোর্সগুলো আছে, কোর্সগুলো সম্পর্কে যদি জানতে চাও, তাহলে আমাদের সিআরডেমি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এখান থেকে সিআরডেমি যে কন্ট্যাক্ট নাম্বার আছে, অথবা কমেন্ট সেকশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের রানিং কোর্সগুলোতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আর পাশাপাশি এখন যে ক্লাসটি করছো, ক্লাসটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, ওয়ান শট আকারে। এখানে একদম বেসিক টু অ্যাডভান্স সকল বিষয়গুলো আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন যেহেতু আমরা মানুষ, আমাদের বোঝার কম বেশি থাকবে, সো এরপরে তোমাদের বোঝার কম থাকতে পারে বা আরো বিষয় জানার থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদের প্রশ্নগুলো অবশ্যই পিক করবো। আর যারা ক্লাস করছো, অবশ্যই তুমি এইচএসসি কত ব্যাচ এবং কোন বোর্ড থেকে ক্লাস করছো সেটা কমেন্ট সেকশনে জানাবো। লক্ষ্য করো, আমাদের যে প্রথম ক্যাটাগরি ছিল, প্রথম ক্যাটাগরি কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেললাম। তাহলে আমাদের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা। দেখো সকলগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে টেবিলগুলোর ভেতরে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়, তাহলে আমরা দেখছি যে দুইটা ক্যাটাগরি থেকে প্রশ্ন আসছে। একটা হচ্ছে যে টেবিলের ভিতরে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা, অর্থাৎ সম্ভবতা যাচাই করো। আর দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে আমাদের যদি সম্ভব হয়, এই দুইটা টেবিলের ভিতরে সম্পর্ক যদি স্থাপন সম্ভব হয়, কি ধরনের সম্পর্ক স্থাপন করা সম্ভব। তাহলে এটাও আমরা এখন একটা আদ্যপান্ত সবকিছু বিস্তারিত আলোচনা করব, যে প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে এবং এটা কি কি ক্যাটাগরির অপশন আছে বা কি কি ক্যাটাগরিগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে এটা মূলত আমাদেরকে বলা হয় ডেটাবেজ রিলেশন বা ডেটাবেজের যে টেবিল আছে, টেবিলের রিলেশন। তাহলে মনে রাখবে যে প্রশ্নটি ছিল যে ডেটাবেজে রিলেশন স্থাপন সম্ভব কিনা, এটার জন্য দুইটা শর্ত আছে। তাহলে আমরা প্রথমে বলবো ডেটাবেজ রিলেশন কি। তাহলে ডেটাবেজ এর একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের যে রেকর্ড আছে, এই রেকর্ডের সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। অর্থাৎ ডেটাবেজ রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক। তো দেখো, আমরা আরো যদি বাস্তবিক উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তো ধরো এইটা একটা টেবিল এবং এইটা একটা টেবিল।
এই যে দুইটা ডেটা টেবিল আছে, এই দুইটা টেবিলের যে ফিল্ডগুলো আছে, ধরো এখানে নেম আছে, এখানে রোল আছে, আবার এখানে নেম আছে, এখানে জিপিএ আছে, ওকে। আর এই যে সেলগুলো আছে, এই সেলগুলোকে এক একটাকে বলা হয় রেকর্ড। তাহলে ডেটাবেস রিলেশন কি? ডেটাবেস রিলেশন হচ্ছে ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে। তাহলে এটা একটা টেবিল, তার এ হলো একটা রেকর্ড, ধরো আমরা এ নাম্বার একটা রেকর্ড ধরে নিলাম, এই রেকর্ডের সাথে অপর একটি টেবিলের যে আর রেকর্ড আছে, অর্থাৎ এখানে যে রেকর্ড আছে আর এখানে যে রেকর্ড আছে, এই রেকর্ডের যে সম্পর্ক, অর্থাৎ এই রেকর্ডটা কিভাবে সম্পর্কযুক্ত আছে, এই সম্পর্ককে বলা হয় ডেটাবেস রিলেশন। তাহলে আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক। তাহলে এই একটা ডেটা টেবিল, এই একটা ডেটা টেবিল, এই দুইটা ডেটা টেবিলের ভিতরে যেই লজিক্যাল যে সম্পর্ক আছে, এটাই হলো আমাদের ডেটাবেস রিলেশন। এখন এই ডেটাবেস রিলেশন যখন আমরা করতে চাইবো, বা এটা দুইটা টেবিলের ভিতরে ডেটাবেস রিলেশন আদৌ সম্ভব কিনা এটা যখন আমরা যাচাই করতে চাবো, তখন আমাদেরকে দুইটা শর্ত দেখতে হবে যে এই দুইটা শর্ত টেবিল দুইটার ভিতরে উপস্থিত আছে কিনা। প্রথম শর্ত হচ্ছে আমরা যেই রিলেশনাল ডেটা টেবিলগুলো নিয়ে আলোচনা করব, এই রিলেশনাল ডেটা টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড বলতে সেম টু সেম একই কলাম থাকতে হবে দুইটা টেবিলের ভিতরে। যেমন এখানেও আমরা নেম নামে একটা কলাম ছিল, এখানেও নেম নামে একটা কলাম ছিল, যদি থাকে তাহলে ওই দুইটা টেবিলের ভিতরে রিলেশন স্থাপন করা সম্ভব। এটা হলো আমাদের প্রথম শর্ত। এবং কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। অর্থাৎ এখানে যে নেম যেভাবে লেখা থাকবে, এখানেও নেমগুলো ঠিক একইভাবে লেখা থাকবে। অর্থাৎ সেম টু সেম ফিল্ড দুইটা টেবিলের ভিতরেই থাকতে হবে। যেমন আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রিভিয়াস কোর্সেন, এখানে যেমন লক্ষ্য করো, যদি দেখো টিচার্স আইডি, টিচার নেম, সাবজেক্ট, তারপরে এই বিষয়গুলো আছে। তারপরে যদি এই টেবিলটা লক্ষ্য করো, দেখো স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফো, এখানে রোল আছে, নেম আছে, জিপিএ, রোল অ্যাড্রেস। তাহলে লক্ষ্য করো এখানে যে রোল ফিল্ডটি আছে, এখানে যে রোল ফিল্ডটি আছে, দেখো সব সেম, রোল 101, 102, 103, রোল 101, 102, 103। আবার যদি তুমি তোমার আগের ফিল্ডটি লক্ষ্য করো, আগের টেবিলটি, এখানে রোল আছে 101, 102 থেকে 105 পর্যন্ত, এখানে রোল 101 থেকে 105 পর্যন্ত। অর্থাৎ এই দুইটা টেবিলের যে ফিল্ড আছে, ডেটা টাইপ সেম, ফিল্ডের নাম সেম, ফিল্ডের ডিটেলস সেম। যদি আমরা দেখি যে দুইটা টেবিলের ভেতরে, ফিল্ডের দুইটা টেবিলের ভেতরে একটি কমন ফিল্ড আছে এরকম সেম টু সেম, তাহলেই সেই দুইটা টেবিলের ভিতরে রিলেশন সম্ভব। আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই যে রিলেশনাল টেবিলগুলো আছে, এই টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিল অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে প্রাইমারি কি ফিল্ড আবার কই থেকে আসলো? প্রাইমারি কি ফিল্ড বলতে, প্রাইমারি কি ফিল্ড যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে প্রাইমারি কি ফিল্ড বলতে টেবিলের একটা কলামকে বোঝায় বা একটা ফিল্ডকে বোঝায় যেই ফিল্ডটা অন্য কোনো ফিল্ডের সাথে মিল নাই। অর্থাৎ এই ফিল্ডটা হবে অদ্বিতীয়, প্রতিটা যেই সেল আছে সেলকে আলাদাভাবে সংজ্ঞায়িত করবে বা আলাদাভাবে আইডেন্টিফাই করবে। বা আমরা এটাকে আরো সংগঠিতভাবে এভাবে বলতে পারি যে কোনো টেবিলের যেই ফিল্ডের মাধ্যমে প্রতিটি ডেটাকে বা প্রতিটি যেই রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। যেমন এটা 101 মিম, 102 লিমা, 103 পূজা, ঠিক আছে। এখন একই নামে তো বিভিন্ন স্টুডেন্ট থাকতে পারে, একই নামে দুইটা স্টুডেন্ট থাকতে পারে, তিনটা স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু রোল কিন্তু সবার একটা করে। তাহলে এটা হলো প্রাইমারি কি ফিল্ড। আর এখন আমরা যখন দুইটা টেবিলের ভিতরে তুলনা করি, তখন আমরা প্রথম টেবিলে যেই কমন ফিল্ডটা থাকে ওইটাকে বলি প্রাইমারি কি ফিল্ড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রাইমারি কি ফিল্ড কি। লক্ষ্য করো, তাহলে আমাদের 2 নম্বর শর্ত হচ্ছে রিলেশন টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এখন এই দুইটা শর্ত যদি আমরা কোনো দুইটা টেবিলের ভিতরে পাই, তাহলে সেই দুইটা টেবিলের ভিতরে রিলেশন স্থাপন করা সম্ভব। তো দেখো আমাদের সিকিউ প্যাটার্নের প্রথম যে প্রশ্নটি ছিল, উদ্দীপকে দুইটা টেবিল দেওয়া, দুইটা টেবিলের ভিতরে রিলেশন স্থাপন সম্ভব কিনা বা সম্ভাব্যতা যাচাই করো, এটা হলো তার উত্তর। এখানে যা লেখা আছে সেম টু সেম এটা লিখতে হবে। প্রথমে তোমাকে ডাটাবেস রিলেশনের সংখ্যা লিখতে হবে, তারপরে ডাটাবেস রিলেশনের শর্ত লিখতে হবে। চলো আমরা একদম কোশ্চেন বাই এটা অ্যানালাইসিস করে দেখি। লক্ষ্য করো আমাদের প্রথম যে সিকিউরিটি ছিল এটা হচ্ছে টেবিল 1 এবং টেবিল 2। ঘ নম্বরে বলা হয়েছিল উদ্দীপকে টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা। তো এখানে কিন্তু প্যাটার্ন দুইটা, একটা হলো সম্পর্ক স্থাপন সম্ভব কিনা বা সম্ভাব্যতা যাচাই করো, আরেকটা প্রশ্ন হলো কোন ধরনের রিলেশন। যেমন এটা হলো যে সম্ভব কিনা, হ্যাঁ কি না এটা যাচাই করা। আর এটাই হচ্ছে যে
বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায়, অর্থাৎ কোন ধরনের সম্পর্ক, এটা হলো সম্পর্ক সম্ভব কিনা, এটা কোন ধরনের সম্পর্ক। তো আমরা এখন যেটা আলোচনা করলাম এটা হচ্ছে যে সম্পর্ক সম্ভব কিনা। তাহলে এটা যখন আমরা অ্যান্সার করবো কিভাবে অ্যান্সার করবো, তো আমরা লিখবো উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব, নিচে ব্যাখ্যা করা হলো। এবার আমরা লিখবো যে ডেটাবেজ রিলেশন কি। তাহলে আমরা বলবো কোনো ডেটাবেজের একটি ডেটা টেবিলের ফিল্ডগুলো রেকর্ডগুলোর সাথে অপর একটি ডেটা টেবিলের যে রেকর্ডগুলো আছে তার ভিতরে যে সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় ডেটাবেজ রিলেশন। এবার আমরা লিখবো যে ডেটাবেজ রিলেশনের যে শর্ত আছে, যে ডেটাবেজ রিলেশনের ক্ষেত্রে যে শর্ত দুটি প্রযোজ্য, তার প্রথম শর্তটি হলো যে ডেটা টেবিল দুটির মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ডেটাবেজে দুটির মধ্যে একটি প্রাইমারি ফিল্ড থাকতে হবে। তাহলে আমরা দেখছি যে উদ্দীপকে দেওয়া টেবিল দ্বয়ের ভিতরে আমরা রোল নামে একটি কমন ফিল্ড পেয়েছি যেটা দুইটা টেবিলের ভিতরে বিদ্যমান। আবার প্রথম টেবিলে যে রোল যেটি আছে, রোল যে ফিল্ডটি, এটিকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে বিবেচনা করতে পারি। সুতরাং উদ্দীপকের টেবিল দুইটির ভিতরে ডেটাবেজ রিলেশনের দুইটি শর্তই বিদ্যমান। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব। জাস্ট এই কথাটুকু তোমাকে লিখতে হবে। প্রথমে হচ্ছে লিখতে হবে যে এই টেবিল দুটির ভিতরে রিলেশন স্থাপন সম্ভব, তারপরে ডেটাবেজ রিলেশনের সংজ্ঞা দেওয়ার পর শর্ত দুটি লিখলে, তারপরে উদ্দীপকের সাথে মিলাই দিলে, যেমনটা আমরা বাংলা সৃজনশীলের অ্যান্সার করি। প্রথমে আমরা সেই অনুচ্ছেদের মূল ভাবটা লিখে তারপরে ওটার সাথে সম্পর্ক স্থাপন করে, তারপর তুমি বলে দিলে যে দুইটা টেবিলের ভিতরে কমন ফিল্ড রোল আছে। এরপর তোমাকে বলতে হবে প্রথম টেবিলে যে রোল ফিল্ড আছে এটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড বলতে পারি। সর্বশেষে আমরা বলবো যেহেতু টেবিল দুইটি মধ্যে ডেটাবেজ রিলেশনের শর্ত দুইটিই বিদ্যমান, সুতরাং উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব। বাস এইটুকুই। তো আমাদের সেকেন্ড ক্যাটাগরি ছিল যে তোমার প্রশ্নে টেবিল দিয়ে যদি বলে টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় সেটা ব্যাখ্যা করো, অর্থাৎ কোন ধরনের সম্পর্ক করা যায় এটা সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এইটা তুমি কিভাবে অ্যান্সার করবা, তাহলে লক্ষ্য করো এটার জন্য আমাদের আরেকটা টপিক সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তাহলে তুমি এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের ডেটাবেজ রিলেশন সম্ভব কিনা। এরপরে আসছে দেখো এটা কিভাবে অ্যান্সার করতে হবে, আমি একদম একটা কপি তোমাদের সামনে তুলে ধরেছি যে আমাদের যে প্রথম প্রশ্নটি ছিল তোমরা যেভাবে অ্যান্সার করবে যে দুটি ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিল অবশ্যই প্রাইমারি কি ফিল্ড হতে হবে। এরপর তোমার উদ্দীপক থেকে তুলে নিয়ে আসতে হবে যে উদ্দীপকের টেবিল 1-এ রোল নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ ফিল্ডগুলো বিদ্যমান আছে, আবার টেবিল 2-তে রোল নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, জিপিএ ইত্যাদি ফিল্ডগুলো আছে। অর্থাৎ প্রথম তুমি বললে যে উদ্দীপকের প্রথম ডেটায় প্রথম যে টেবিল আছে এখানে কি কি ফিল্ড আছে, তারপর বললে দ্বিতীয় যেই টেবিলটি আছে সেখানে কি কি ফিল্ড আছে। এবার তোমাকে বলতে হবে যে কমন ফিল্ড কোনটা। তাহলে আমরা দেখলাম যে ফলে দুটি টেবিলের মধ্যে রোল একটি কমন ফিল্ড আছে এবং এদের ডেটা টাইপ একই রকম, সুতরাং ডেটাবেজের রিলেশনের প্রথম শর্ত এখানে বিদ্যমান। এবার আমরা দ্বিতীয় শর্ত দেখব প্রাইমারি কি ফিল্ড আছে কিনা। তাহলে আমরা বলছি আবার রিলেশনের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। সেই ক্ষেত্রে প্রথম টেবিলে যে রোল আছে এটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে ধরতে পারি। সুতরাং উদ্দীপকের টেবিল দুটিতে রিলেশন বা সম্পর্ক তৈরি করা সম্ভব। একদম তোমাদেরকে আমি প্রশ্নে এক্সামের খাতায় তোমরা যেভাবে লিখবা সেভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে জাস্ট বিষয়টা বুঝে নেওয়া, শিখে নাও এবং এক্সামে আসলে সেভাবে লেখা। সো এখন আমরা আসি যে কোন ধরনের রিলেশন নামে আমাদের যে প্রশ্নটি আছে যে ডেটাবেজে কোন ধরনের রিলেশন সম্ভব। ঠিক আছে, এই মেনু টু মেনুটা তোমাদের এনসিটিভি থেকে বাদ দেওয়া হয়েছে। সো আমাদের থাকছে হচ্ছে 1-to-1, 1-to-many এবং many-to-one রিলেশন। ঠিক আছে, ডেটাবেজ রিলেশনকে আমরা তিনটা ভাগে এখন আলোচনা করবো, যেহেতু তোমাদের এনসিটিভিতে তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। তোমরা বিভিন্ন লেখকের বই যদি দেখো, ডেটাবেজের অধ্যায় থেকে বিভিন্ন লেখকের বইয়ে হিউজ পরিমাণে তথ্য আছে, যে হিউজ পরিমাণে তথ্য তোমাদের জানার প্রয়োজন না, বা এটা জেনে তোমার মাথায় প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার এক্সামের জন্য ঠিক যতটুকু লাগবে ততটুকুই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। দেখো ডেটাবেজের রিলেশনকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। যার প্রথমটা হচ্ছে 1-to-1 রিলেশন, দ্বিতীয়টা হচ্ছে 1-to-many, আর তৃতীয়টা হচ্ছে many-to-one রিলেশন। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এখন তুমি যখন শিখে নিবা তখন আর তোমার শুনতে অদ্ভুত লাগবে না, তুমি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমাদের আসছে 1-to-1 রিলেশন। দেখো প্রথমে আমাদের আসছে হচ্ছে 1-to-1 রিলেশন।
তাহলে ওয়ান টু ওয়ান রিলেশন বলতে কি বোঝায়? আমরা আগে টেবিল দুইটা লক্ষ্য করি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবো ওয়ান টু ওয়ান রিলেশন বলতে কি বোঝায়। দেখো, টিচার ইনফো নামে একটা টেবিল এবং সাবজেক্ট ইনফো নামে একটা টেবিল। তুমি এই দুইটা টেবিল যদি লক্ষ্য করো, দেখো এই দুইটা টেবিলের ভিতরে কিন্তু একটা কমন কি ফিল্ড আছে, যেগুলো টিচার আইডি এবং টিচার আইডি। তুমি যদি লক্ষ্য করো, এখানে যে টেবিলটি আছে, এখানে যে টেবিলটি আছে, টেবিলের ভেতরে একটা সম্পর্ক আছে রেকর্ডের সাথে, একটি রেকর্ডের সাথে একটি রেকর্ডের সম্পর্ক। যেমন দেখো এখানে রকিব স্যারের টিচার আইডি হচ্ছে 3001, সরি T001, ঠিক আছে, রকিব। সেই রকিব স্যার কি করবে? সে বাংলা ক্লাস নিবে। আবার দেখো টিচার আইডি 2 হলো কাশেম, তার সাথে এখানে টিচার আইডি 2 আছে, অর্থাৎ একটা টেবিলের সাথে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে এখানে একটা রেকর্ডেরই সম্পর্ক। এখানে কিন্তু টিচার আইডি 1-2টা নাই, ওখানেও টিচার আইডি একটা, এই টেবিলেও টিচার আইডি একটা। একইভাবে দেখো কাশেম স্যারেরটা দেখো, টিচার আইডি 2, টিচার আইডি 2, টিচার আইডি 3, টিচার আইডি 3, টিচার আইডি 4, টিচার আইডি 4, অর্থাৎ একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক, একটা রেকর্ডের সাথে দুইটা রেকর্ডের সম্পর্ক নাই। যখন আমরা দেখবো ডাটাবেজের দুইটা টেবিলের ভেতরে একটি রেকর্ডের সাথে একটি রেকর্ডের সম্পর্ক থাকবে, তখন সেটা হবে ওয়ান টু ওয়ান রিলেশন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যদি ডাটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, কেবলমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তখন তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান, একটার সাথে একটা রেকর্ডের সম্পর্ক। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি কলেজে ধরো যথেষ্ট পরিমাণে শিক্ষক আছে, শিক্ষক থাকার ফলে কার্য পরিচালনা পরিষদ এমন একটা নিয়ম করলো যে একজন শিক্ষক শুধুমাত্র একটি সাবজেক্ট ক্লাস নিতে পারবে, এবং যে কোনো একটি সাবজেক্ট একজন শিক্ষক শুরু করলে তাকে শেষ করতে হবে, অর্থাৎ অন্য কোনো শিক্ষক এই সাবজেক্ট পড়াতে পারবে না। এটা কিন্তু তোমার এক্সামে লেখা লাগবে না, এটা জাস্ট আমরা উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝালাম যে তাহলে একজন শিক্ষক একটি ক্লাস নেবে। তাহলে এটা হলো শিক্ষকের আইডি, এটা হলো সাবজেক্ট আইডি। তাহলে সাবজেক্ট আইডি এবং শিক্ষক আইডি আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক একটাই ক্লাস নিচ্ছে, কেউ দুইটা ক্লাস নিচ্ছে না। তাহলে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক, এটাকেই আমরা বলছি ওয়ান টু ওয়ান রিলেশন। তোমার এক্সামে যদি তুমি এরকম কমন পাও, তাহলে তোমাকে কি বলতে হবে? উদ্দীপকের টেবিল দুইটির ভিতরে ওয়ান টু ওয়ান রিলেশন বিদ্যমান। ওয়ান টু ওয়ান রিলেশনের সংজ্ঞা দিলে তারপরে তোমাকে অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে এবার ওয়ান টু ওয়ান রিলেশনের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। দেখো ওয়ান টু ওয়ানের পরে আসছে আমাদের ওয়ান টু মেনি রিলেশন। তাহলে ওয়ান টু মেনি রিলেশন কেমন? তাহলে আমরা ওয়ান টু ওয়ানে দেখেছিলাম যে কোনো ডেটাবেজের একটি ডেটা ফিল্ডের সাথে অন্য একটি ডেটাবেজের ডেটা টেবিলের একটি ফিল্ডের সম্পর্ক থাকলে ওয়ান টু ওয়ান বলে। তাহলে এখন একটি সম্পর্ক না থেকে যদি দুইটার সাথে সম্পর্ক থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশন। তাহলে আমরা সংখ্যাটা এইভাবে লিখতে পারি, যদি ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, একের অধিক হলে হচ্ছে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, যদি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যকার সম্পর্ককে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশন। ঠিক আছে, তাহলে এটা হলো ওয়ান টু মেনি রিলেশন। যেমন এটাকে আমরা যদি উদাহরণস্বরূপ হিসেবে ব্যাখ্যা করি, যে আমরা যে আগে যে কলেজটা নিয়ে আলোচনা করছিলাম যে একজন শিক্ষক একটি সাবজেক্টে ক্লাস নিতে পারবে, ধরে নেওয়া হলো যে কলেজ থেকে কিছু শিক্ষক চলে গেছে, অর্থাৎ তারা অন্য কলেজে ট্রান্সফার হয়ে গেছে বা যে কোনো কারণে চলে গেছে। এখন নতুন নিয়ম করা হলো যে একজন শিক্ষক একাধিক সাবজেক্ট ক্লাস নিতে পারবে, কিন্তু একটি সাবজেক্ট একাধিক শিক্ষক নিতে পারবে না। তাহলে সেই রকিব স্যার আমাদের দুইটা সাবজেক্ট ক্লাস নিচ্ছে, সে বাংলা ক্লাসও নিচ্ছে, ইংলিশ ক্লাসও নিচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে রেকর্ড একটা, কিন্তু সেই রেকর্ড দুইটা রেকর্ডের সাথে সম্পর্কিত, অর্থাৎ ওই টেবিলের একটা রেকর্ডের সাথে বা একটা ঘরের সাথে এই টেবিলের দুইটা ঘরের সম্পর্ক আছে। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। খুবই সিম্পল, খুবই সহজ। দেখো একটু ঠান্ডা মাথায় ধারাবাহিকভাবে তুমি যদি ক্লাসটি করো, একটু মনোযোগ ধরে রাখো, তাহলে কিন্তু পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে একটু কনফিউজ লাগবে, তুমি একটু টেনে দেখো, প্রিভিয়াস থেকে আবার একটু টেনে নাও, কারণ যেহেতু তুমি রেকর্ড ক্লাস করছো তোমাকে তো অবশ্যই সুবিধা নিতে হবে। সুবিধা হচ্ছে তুমি যতবার না বুঝবে বারবার এটা রিভাইজ করে দেখতে পারবা, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের ওয়ান টু মেনি রিলেশন। তাহলে আমাদের সর্বশেষ যে ক্যাটাগরি থাকছে সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। দেখো আমাদের সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে মেনি টু মেনি রিলেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো আমাদের যে এই দুইটা টেবিল থাকবে, এই দুইটা টেবিলের যদি একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, ধরো এখানে রকিব স্যারের সাথে 101 সম্পর্ক, কাশেম স্যারের সাথে 101 সম্পর্ক, অর্থাৎ রকিব স্যারও বাংলা ক্লাস নিচ্ছে, কাশেম স্যারও বাংলা ক্লাস নিচ্ছে। তাহলে দেখো
এখানের একটা টেবিলের ডেটার সাথে ওখানে দুইটা টেবিলের ডাটার মিল আছে। আবার ধরো হৃদয় স্যার একই সাথে আইসিটি ক্লাসও নিচ্ছে, ফিজিক্স ক্লাসও নিচ্ছে, তাহলে কি দাঁড়ালো, এই টেবিলের দুইটা ডাটার সাথে এই টেবিলের একটা সম্পর্ক, আবার এই টেবিলের একটার সাথে এই টেবিলের দুইটা সম্পর্ক, অর্থাৎ দ্বিমুখী সম্পর্ক বিদ্যমান এবং সেটা মেনি, একের অধিক। তাহলে এটাকে আমরা বলবো মেনি টু মেনি রিলেশন। এটাকে আমরা সংজ্ঞা হিসেবে ভেবে ধরতে পারি যে সাবজেক্টের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে শিক্ষকের অনুপাত কমে যাচ্ছে। এখন নিয়ম হলো যে একজন শিক্ষক একাধিক সাবজেক্টে ক্লাস নিতে পারবে, আবার একটি সাবজেক্ট একাধিক শিক্ষক ক্লাস নিতে পারবে, এভাবে ভাগাভাগি করা যাবে। অর্থাৎ রকিব স্যার কাশেম স্যার একসাথে বাংলা ক্লাস নিতে পারবে, আবার হৃদয় স্যার একাই আইসিটি এবং ফিজিক্স ক্লাসও নিতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের যদি সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো মেনি টু মেনি রিলেশন। তাহলে এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশন। ওকে, আর যে মেনি টু মেনি রিলেশন আছে এটা তোমাদের সিকিউতে আসার সম্ভাবনা কম। সিকিউতে আসলে এখান থেকে এমসিকিউ দিবে, তোমাকে এই টেবিলটা দিয়ে দিবে, দিয়ে বলবে এটার কোন ধরনের রিলেশন বিদ্যমান। তাহলে আমাদের সর্বশেষ যেটা আছে মেনি টু ওয়ান রিলেশন, এটা আমাদের একটু দেখতে হবে যে আমরা যদি দেখি যদি ডাটা টেবিলে যে ডাটাবেজ আছে একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডাটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তাদের মধ্যকার রিলেশনকে মেনি টু ওয়ান রিলেশন বলা হয়। লক্ষ্য করো এই ডাটা টেবিলটা তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবা টিচার ইনফো যে ডেটা আছে এখানে 101 অর্থাৎ সাবজেক্ট কোড দুইটা আছে, ঠিক আছে। আবার এই 101 সাবজেক্ট কোড হচ্ছে বাংলা। তো তুমি যদি লক্ষ্য করো যে এই 101 যে সাবজেক্টটি আছে বাংলা, সেই ক্লাসটি রকিব স্যারও নিচ্ছেন, কাশেম স্যারও নিচ্ছেন, তাহলে কি হলো মেনি টু ওয়ান। এখানে হচ্ছে মেনি আছে একাধিক, আর এখানে ওয়ান, অর্থাৎ একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর একটি টেবিলের মাত্র একটি টেবিলের সম্পর্ক আছে বা সম্পর্কিত আছে, তাহলে সেটাকে আমরা বলবো মেনি টু ওয়ান রিলেশন। চলো আমরা এটা কিন্তু সামারি করি, তাহলে তোমাদের অনেকগুলো ডাউট বা অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল আমাদের ওয়ান টু ওয়ান। তাহলে ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো ডাটাবেজের একটি ডাটা টেবিলের সাথে অপর একটি ডাটাবেজের একটা যে রেকর্ড, এই টেবিলের একটা রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ডের যদি সম্পর্ক থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান। দেখো একদম জাস্ট একটা সম্পর্ক, তাহলে ওয়ান টু ওয়ান সিটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই। তারপর আমরা দেখলাম ওয়ান টু মেনি। আমরা দেখবো যে আমাদের প্রাইমারি যে ডেটা টেবিলটি আছে, মানে প্রথম যে টেবিলটি আছে তার একটা রেকর্ডের সাথে যদি অন্য টেবিলে দুইটা রেকর্ডের মিল হয় বা দুইটার বেশি রেকর্ডেরও মিল হয় তাহলে আমরা বলবো ওয়ান টু মেনি। একটার সাথে একাধিকের সম্পর্ক তাহলে ওয়ান টু মেনি। আর মেনি টু মেনির ক্ষেত্রে আমরা দেখবো দ্বিমুখী সম্পর্ক, এইদিকে দুটোর সাথে এদিকের একটার মিল, আবার এদিকের একটার সাথে এদিকে দুইটার মিল, অর্থাৎ একটা গোলমেলের সম্পর্ক বা একাধিক সম্পর্ক, দুই দিকে একাধিক সম্পর্ক থাকলে আমরা বলবো মেনি টু মেনি। আর সর্বশেষ হচ্ছে মেনি টু ওয়ান। মেনি টু ওয়ানের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম ডেটা টেবিলের দুইটার সাথে বা তিনটার সাথে দ্বিতীয় ডেটা টেবিলে যদি একটা সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো মেনি টু ওয়ান। দেখো প্রথমটাই মেনি, দ্বিতীয়টাই ওয়ান, এই জন্য এটাকে বলা হয়েছে মেনি টু ওয়ান। তাহলে আমরা এটাকে সামারি করলে দাঁড়াচ্ছে যে তোমাদের বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো আসছে বা তোমাদের এক্সামে আসার মতো যে প্রশ্ন আছে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্ন এসেছে ওয়ান টু ওয়ান রিলেশন থেকে, এইটা থেকে, এবং ওয়ান টু মেনি। এই দুইটা হলো সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকি দুইটা থেকে তোমার এমসিকিউ আসতে পারে। সো এই দুইটা টপিক তোমাকে খুব ভালো করে শিখতে হবে, বুঝতে হবে এবং এক্সামে আসলে অবশ্যই পারতে হবে, কারণ তোমাদেরকে আমি একদম বেসিক থেকে ভালো করে বিষয়গুলো আলোচনা করে দিয়েছি। তুমি তাহলে এর অ্যান্সার যখন করবা কোশ্চেন থেকে, তাহলে অ্যান্সার কিভাবে করবা? যেমন এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি এই টেবিল দুইটা লক্ষ্য করি, দেখো এখানে টিচার আইডি আছে, টিচার নেম আছে, সাবজেক্ট আছে। দ্বিতীয় টেবিলে টিচার আইডি আছে, গ্রুপ আছে, টাইম আছে। তাহলে এখানে লক্ষ্য করো দুইটা টেবিলের ভিতরে কমন আছে কি? দেখো এখানে হচ্ছে 101, যেটা এখানে একটা আছে 100, এখানে 101 কয়টা আছে? দুইটা আছে। আবার দেখো এখানে 102 একটা আছে, এখানে 102 কয়টা আছে? দুইটা আছে। যখনই দেখবা যে একই ধরনের ডেটা টাইপ, একই ধরনের যে ফিল্ড, সেটা একটা না থেকে দুইটা হয়ে গেছে। যদি একটা থাকে তাহলে ওয়ান টু ওয়ান। দেখো এখানে একটার দিকে দুইটা করে, তাহলে একের অধিক হয়ে গেছে, তাহলে এটা হবে ওয়ান টু মেনি। তাহলে এখানে আমরা বলবো উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে ওয়ান টু মেনি রিলেশন বিদ্যমান। এরপর তুমি ওয়ান টু মেনি রিলেশনের সংজ্ঞা দিবে, তারপর টেবিল দুইটা আঁকবে, তাহলে তোমার ঘ নম্বর কমপ্লিট। খুবই সিম্পল এবং খুবই সহজ অ্যান্সার।
কোনো রকম মার প্যাচ নাই। তাহলে এখানে একটা প্রশ্ন আমাদের বাকি ছিল যেটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে টেবিল দ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভবতা ইআর মডেলের মাধ্যমে যাচাই করো। দেখো ইআর মডেল বলতে বোঝায় যে এটাকে চিত্রে রূপ দেওয়া। তাহলে আমরা যখন চিত্রে রূপ দিব, এটাকে আমি এখানেই তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। চিত্রে রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে যেই টেবিলে যেই নাম আছে, টেবিল নামকে আমরা বক্সের ভিতরে রাখবো স্টুডেন্ট রেজাল্ট, তাহলে S2 রেজাল্ট। ওকে, এটা থাকবে এটা আয়তক্ষেত্রের ভিতরে। এরপরে আমাদের যে স্টুডেন্ট ইনফো, এটাও থাকবে বক্সের ভিতরে S2 ইনফো। এই দুইটা থাকবে বক্সের ভিতরে এবং এদের ভিতরে হলো রিলেশন। আর এখানে যে ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলোকে আমরা বৃত্তের মাধ্যমে প্রকাশ করব। রোল, নেম, বৃত্ত বলতে এটা হলো আমাদের ডিম্বাকৃতির বৃত্ত। জিপিএ, রিমার্ক, তারপর এটাকে আমরা লাইন টেনে দেব। একইভাবে আমাদের স্টুডেন্ট ইনফোতে আছে রোল এবং অ্যাড্রেস, তাহলে এই হলো রোল, এই হলো অ্যাড্রেস। তাহলে এই রোল টেনে দিলাম, এই অ্যাড্রেস টেনে দিলাম। তাহলে ইআর মডেল কি? ইআর মডেল হচ্ছে যে এন্টাইটি ফিল্ড মডেল, ঠিক আছে? এন্টাইটি রিলেশনাল মডেল। আমরা যখন কোনো টেবিলের সম্পর্ককে চিত্রের মাধ্যমে প্রকাশ করি বা জ্যামিতিক ভাবে প্রকাশ করি, তখন তাকে বলা হয় ইআর মডেল। এটা হলো জাস্ট ইআর মডেল। তোমাকে সংজ্ঞাটা দিয়ে জাস্ট এই চিত্রটা এঁকে দিলেই ঘ নম্বর কমপ্লিট। এটা খুবই সহজ, এই ধরনের প্রশ্ন এক্সামে আসার সম্ভাবনা বেশি তোমাদের ক্ষেত্রে। সো এখন দেখো, তোমরা যারা বিগত সালে কোশ্চেন দেখেছো, এটা ছিল যে বিগত সালগুলো থেকে আসা সব থেকে কমন প্রশ্ন বা সব থেকে একাধিক পরিমাণে যে প্রশ্নগুলো এসেছে। তাহলে আমরা অলরেডি হচ্ছে আমাদের যে সিকিউর বিষয়গুলো ছিল, যেটা সব থেকে কমন এসেছে, যে তিনটা প্যাটার্ন আমরা অলরেডি শিখে নিয়েছি, যে ডেটা টাইপ কোনগুলা, তারপর হচ্ছে রিলেশন সম্ভব কিনা এবং কোন ধরনের রিলেশন সম্ভব। এছাড়াও কয়েকটা ক্যাটাগরি প্রশ্ন তোমাদের সিকিউতে এসে থাকে, এগুলো আমাদের জানতে হবে। তো এগুলো আসার সম্ভাবনা কম, কিন্তু এসে যেতে পারে। সো এই বিষয়গুলো আমরা শিখবো, যেহেতু এটা ওয়ান শট ক্লাস, আমরা সকল বিষয়গুলো কভার করবো। তো দেখো, অনেক সময় তোমাদের সিকিউতে প্রশ্ন এমন দেয় যে একটা টেবিল তোমাকে প্রশ্ন দিয়ে দিল, প্রশ্নে টেবিলটি দিয়ে তোমাকে বললো এই টেবিলটির যেই এসকিউএল কমান্ড আছে সেগুলো লেখো, বা এই টেবিলটি তৈরির এসকিউএল কমান্ড সমূহ লেখো। তাহলে দেখো, এই টেবিলে যখন এসকিউএল কমান্ড লিখবো, তখন তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। এসকিউএল কমান্ডের একটা প্যাটার্ন আছে। যেমন তুমি যেহেতু টেবিল ক্রিয়েট করতে চাইছো, তাহলে তোমাকে প্রথম কমান্ড দিতে হবে ক্রিয়েট টেবিল। তোমার প্রথম কমান্ড হবে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল দেওয়ার পরে তুমি যেই টেবিলটি তৈরি করতে চাইছো সেই টেবিলের নাম দিতে হবে। ধরো এই টেবিলে একটা আমরা নাম দিব, তাহলে আমরা এই ক্রিয়েট টেবিল কমান্ড দিলাম যে টেবিল তৈরি করো। তারপর সেই টেবিলে একটা নাম দিতে হবে। সেই টেবিলের নাম কি হবে? তাহলে সেই টেবিলের নাম হবে স্টুডেন্ট। এরপরে তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। আমরা যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, একইভাবে আমরা যখন ডাটাবেজের কমান্ড দিব, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। এরপরে তোমার কাজ হচ্ছে যে তুমি যে টেবিলটি তৈরি করতে চাইছো, এই টেবিলে যে কলামগুলো আছে, যেমন রোল, নেম, ডেট অফ বার্থ, রিমার্কস, এই কলমগুলো লিখতে হবে, কলমের নামগুলো লিখতে হবে। তবে কিভাবে লিখবা? প্রথম লিখতে হবে কলম 1, প্রথম কলমের নাম কি বা প্রথম ফিল্ডের নাম কি। তাহলে প্রথম ফিল্ডের নাম দেখো রোল, এই জন্য আমরা দিয়েছি প্রথম ফিল্ডের নাম হচ্ছে রোল নাম্বার। এইবার প্রথম ফিল্ডের নাম হচ্ছে রোল, ঠিক আছে? প্রথম ফিল্ডের নাম হচ্ছে রোল। এখন এই রোলটা কি টাইপের ডেটা? আমরা কিন্তু ডেটা টাইপ অলরেডি শিখেছি। তাহলে রোল যেহেতু ইন্টিজার, তাহলে এটাকে আমরা বলবো নাম্বার টাইপের ডেটা। এটা দেওয়ার পর তোমাকে এটা সাইজ লিখতে হবে। তাহলে মনে রাখবা, যখনই আমরা নাম্বার ইউজ করব তার জন্য আমরা সাইজ 10 ইউজ করব, আর যখনই আমরা টেক্সট ইউজ করব তার জন্য 20 ইউজ করব। মনে রাখবা, নাম্বারের জন্য 10, টেক্সটের জন্য 20। জাস্ট এই দুইটা মনে রাখলে হচ্ছে, বাকিগুলো না লিখলেও চলবে। তাহলে এটাকে আমরা বলছি প্রাইমারি কি। আমরা কিন্তু প্রাইমারি কি সম্বন্ধে অলরেডি আলোচনা করছি, যে কোনো টেবিলের যেই ফিল্ডের মাধ্যমে বা যেই ফিল্ডের মাধ্যমে আমরা প্রতিটি সেলকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি, যে 101 রোল শুধু একজনেরই আছে, 102 রোল শুধু একজনেরই আছে, অদ্বিতীয়ভাবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। তাহলে রোলের পরে কি আছে? নেম। তাহলে আমরা নেম লিখলাম। তাহলে নেম কি টাইপের ডেটা? নেম হলো টেক্সট টাইপের ডেটা। তাহলে টেক্সটের জন্য আমরা বলছি সাইজ দিব 20। এরপর দেখো ডেট অফ বার্থ। তাহলে আমরা লিখলাম ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ কি টাইপের ডেটা? ডেট বা টাইপ। তাহলে এটা যেহেতু ডেট, এজন্য আমরা দিয়েছি ডেট টাইপ।
আমরা বলেছি শুধু নাম্বার এবং টেক্সটের জন্য তুমি লিখবা সাইজ, বাকিগুলোর জন্য সাইজ লেখা লাগবে না। এরপর হচ্ছে রিমার্কস। তাহলে রিমার্কস হচ্ছে আমাদের টেক্সট টাইপের ডাটা, এই জন্য আমরা লিখেছি রিমার্কস টেক্সট। ওকে, তাহলে এটা হলো আমাদের প্রথম ধাপ, যে আমরা ক্রিয়েট টেবিল কমান্ড দিলাম যে একটা টেবিল তৈরি করো। তারপর সেই টেবিলে কি কি কলাম আছে, রোল কলাম আছে, নেম কলাম আছে, ডেট অফ বার্থ কলাম আছে, রিমার্কস কলাম আছে, সবগুলো আমরা দিয়েছি এবং কমা দিয়ে। আমাদের প্রাথমিক কাজ কমপ্লিট, যে টেবিলের যে স্ট্রাকচারটা আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে টেবিলের ভেতরে এই যে ডেটাগুলো আছে 101, রিমা, 21, 10, 2000, 11, 12, 1999, এই ডাটাগুলো ইনপুট দেওয়া। এই ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্য আমরা ইউজ করব ইনসার্ট ইনটু। আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। টেবিলের রেকর্ডের ভিতরে ডেটা ইনপুট করার জন্য আমরা ইনসার্ট ইনটু এই কমান্ডটি ইউজ করব, ইনসার্ট ইনটু। তাহলে আমরা টেবিলের কমান্ড দিয়ে দিয়েছি যে টেবিলের স্ট্রাকচারটা কেমন হবে, এবারে টেবিলের ভিতরে ডাটা ইনপুট করতে হবে। তো আমরা দিব ইনসার্ট ইনটু। এবার টেবিলের নাম, কোন টেবিলে তুমি কোন টেবিলে তুমি ডাটা ইনপুট করতে চাইছো। তাহলে আমরা টেবিল যেটা নাম দিয়েছিলাম স্টুডেন্ট, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট টেবিলে ডাটা ইনপুট করো। এখন টেবিলে তো অনেকগুলো ফিল্ড আছে, রোল, নেম, ডেট অফ বার্থ, রিমার্কস। তুমি কোন ফিল্ডে ডাটা ইনপুট করতে চাইছো? তাহলে আমরা ডাটা ইনপুট করতে চাইছি রোলে, নেমে এবং ডেট অফ বার্থ। এই জন্য আমরা লিখলাম রোল, নেম, ডেট অফ বার্থ, যে এই ফিল্ডগুলোতে আমরা ডাটা ইনপুট দিব। তাহলে তুমি কি ডাটা ইনপুট দিবা? এই যে কি ডাটা ইনপুট দিবা, এটাকে আমরা বলবো ভ্যালু, যে এখানে কি ভ্যালু তুমি অ্যাড করতে চাইছো। তাহলে ভ্যালু প্রথম ঘরে আমরা কি অ্যাড করতে চাইছি? 101, এই জন্য লিখলাম আমরা 101। তারপরে কি? রিমা, তারপরে ডেট অফ বার্থ। তাহলে প্রথমটা আমরা সিম্পল ভাবে লিখবো, বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা কোটেশনের ভিতরে দিব। একইভাবে আমাদের দ্বিতীয় যে সেলটি আছে, দ্বিতীয় যে রো আছে, দ্বিতীয় রোতে দেখে 102, সীমা 11, 12, 1999। তাহলে ইনসার্ট ইনটু ডাটা ইনপুট করো কিসে? স্টুডেন্ট টেবিলে। কি কি ডাটা ইনপুট করো? রোল, নেম, ডেট অফ বার্থ। তাদের ভ্যালু কি? তাদের ভ্যালু হবে 102, সীমা 11, 12, 1999। এইভাবে আমরা 3 এবং 4 নাম্বারটা দিব। তোমার প্রশ্নে যখন বলবে যে উদ্দীপকের টেবিলটি তৈরির এসকিউএল কমান্ড সমূহ লেখো, তখন তোমাকে এইটুকু লিখতে হবে যে উদ্দীপকের টেবিলটি তৈরির এসকিউএল কমান্ড সমূহ নিম্নরূপ। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তারপর তুমি ফিল্ডগুলো দিবা, যে রোল ফিল্ড আছে, নেম ফিল্ড আছে, ডেট অফ বার্থ ফিল্ড আছে, রিমার্ক ফিল্ড আছে, এবং সবগুলো সাইজ পাশে অ্যাড করে দিবা। এবার হলো টেবিলের ডাটা ইনপুট। তাহলে টেবিল ডাটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে ইনসার্ট ইনটু টেবিলের নাম স্টুডেন্ট, কি কি ফিল্ডে তুমি ইনসার্ট করবা? রোল, নেম, ডেট অফ বার্থ। দেখেন রিমার্কস যে আমাদের কলামটি ছিল, এই কলামটা কিন্তু সম্পূর্ণ খালি, যার কারণে আমরা কোনো জায়গায় রিমার্কস লিখি নাই। এরপরে ভ্যালু দিয়ে আমরা মানগুলো দিয়ে দিব। দেখো খুবই সিম্পল এবং খুবই সহজ টেকনিক, তোমরা একটু মনোযোগ দিলেই পারবা। এখানে আহামরি কঠিন কিছু নাই, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, পুরোটাই ডেসক্রিপশন। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের থার্ড ক্যাটাগরি যে প্রশ্ন, যে এই অধ্যায় থেকে তোমার ডেটা টাইপ এবং রিলেশনের বাইরে যদি প্রশ্ন থাকে তাহলে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। সো এরপর দেখো আমাদের যে ডেটাবেজের বিভিন্ন এসকিউএল কমান্ড আছে, ঠিক আছে, এই কমান্ড সম্বন্ধে জানতে হবে, এগুলো তোমার এমসিকিউতে আসবে। তাহলে এসকিউএল কমান্ড হচ্ছে আমরা যদি ডেটাবেজে কোনো ডাটাবেস ক্রিয়েট করতে চাই, যে আমরা একটা ডাটাবেস তৈরি করব, এর এসকিউএল কমান্ড কি? তাহলে ডাটাবেস তৈরির এসকিউএল কমান্ড হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, তারপর ডাটাবেসের নাম। যেমন আমরা টেবিল ক্রিয়েটের জন্য কি বলেছিলাম? ক্রিয়েট টেবিল, টেবিলের নাম। তাহলে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এটা যে এসকিউএল কমান্ড আছে সেটা হলো ক্রিয়েট ডাটাবেস, যে ডাটাবেস তৈরি করো, তারপর ডাটাবেস নেম। তারপর দেখো টেবিল তৈরির এসকিউএল কমান্ড কোনটা? টেবিল তৈরির। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ক্রিয়েট টেবিল, আমরা প্রথমে দিব ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের কলমের নাম দিব, তারপর কলমের ডেটা টাইপ দিব, তারপর সাইজ দিব। এখানে যে বিষয়টি আছে এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি কিছুক্ষণ আগে। সো এরপর দেখো টেবিলের নতুন ফিল্ড যোগ করার এসকিউএল কমান্ড কি? তাহলে আমরা দেখেছিলাম যে টেবিলে যে ফিল্ডগুলো আছে এগুলো তো তোমার প্রশ্নে দেওয়া থাকলে সেগুলো তুমি আমরা প্রিভিয়াস যেটা শিখলাম এভাবে শিখলে। এখন সাপোজ সেই টেবিল তুমি নতুন করে একটা টেবিল অ্যাড করতে চাইছো, মানে টেবিলে নতুন করে একটা ফিল্ড অ্যাড করতে চাইছো। সাপোজ টেবিলটি ছিল এমন যে সিরিয়াল নাম্বার, নেম, ওকে, বাস এরকম একটা টেবিল রয়েছে 1 2 3 A B C। এখন তুমি চাইছো এই যে টেবিল আছে এই টেবিলে নতুন একটা ফিল্ড যোগ করতে, নতুন ফিল্ড বলতে নতুন একটা কলাম যোগ করতে। তুমি চাইছো যে এই নেমের সাথে তার ক্লাসটা অ্যাড করতে,
ক্লাস, ক্লাস নামে আরেকটা ফিল্ড অ্যাড করবা। তাহলে কমান্ডটা কি হবে? তাহলে কমান্ডটা হবে অল্টার টেবিল, তারপর টেবিলের নাম অল্টার। তাহলে এখানে মেইন আমাদের কমান্ড হচ্ছে অল্টার, যে টেবিলে তুমি যদি নতুন ফিল্ড যুক্ত করতে চাও বা কোনো ফিল্ড মুছে ফেলতে চাও, একইভাবে নতুন টেবিল যোগ করা কিংবা কোনো একটা টেবিল, ধরো সিরিয়াল টেবিলটা মুছে ফেলবা, দুইটার ক্ষেত্রে আমরা কমান্ড দিব অল্টার। অল্টার টেবিল অর্থাৎ এই টেবিলের পরিবর্তন করো। কি পরিবর্তন করো? এই টেবিলের নাম দিতে হবে, যে অল্টার টেবিল, টেবিলে পরিবর্তন করো। এখন কোন টেবিলে পরিবর্তন করবে? তাহলে সেই টেবিলের নাম তোমাকে লিখতে হবে। নাম লিখলে এবার তুমি কি মুছে ফেলতে চাইছো নাকি অ্যাড করতে চাইছো? যদি তুমি অ্যাড করতে চাও তাহলে দিতে হবে অ্যাড, আর যদি তুমি মুছে ফেলতে চাও তাহলে দিতে হবে ড্রপ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অ্যাড করতে চাই, তাহলে আমরা অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এই যে তুমি সেই নতুন কলমের নাম কি, তাহলে সেই নিউ কলমের নাম দিতে হবে। তাহলে সেই নিউ কলমের নাম হচ্ছে ক্লাস। এবার এটা কি ধরনের ডেটা? তাহলে আমরা এখানে যদি লিখি যে 1 2 3, যে ক্লাস 1 2 3 বা সবগুলো ক্লাস 5 5 5 5, তাহলে এটা হচ্ছে কি টাইপের? এটা হলো নাম্বার টাইপের ডেটা। তাহলে কলমের নাম হচ্ছে আমাদের ক্লাস, ডেটা টাইপ হচ্ছে 5। তাহলে আমরা বলেছি নাম্বারের জন্য সাইজ দিব 10, টেক্সটের জন্য 20, তাহলে সাইজ হলো 10। একইভাবে তুমি যতগুলো কলম এড করবা, কলমের নাম দিবা, কলমের ডেটা টাইপ দিবা, কলমের সাইজ দিবা। এরপর হচ্ছে যদি আমরা মুছে ফেলতে চাই তাহলে আমরা একই কমান্ড দিব, অল্টার টেবিল, পরিবর্তন করো। কোন টেবিল সেই টেবিলের নাম দিবা। এরপর ড্রপ, যে তুমি কোন ফিল্ডটি মুছে ফেলতে চাইছো। সাপোজ তুমি সিরিয়ালটি মুছে ফেলতে চাইছো, তাহলে ড্রপ কলমের নাম সিরিয়াল, যে অল্টার টেবিল, টেবিলের নাম স্টুডেন্ট ইনফো, ড্রপ করো কোন টেবিলটা, মানে কোন ফিল্ডে ড্রপ করো, এসএল সিরিয়াল নাম্বার। তাহলে এটা গেল আমাদের নতুন ফিল্ড যোগ করা এবং কোনো ফিল্ড মুছে ফেলা। এখন যদি তুমি চাও যে ডেটাবেস থেকে ধরো এই সম্পূর্ণ টেবিলটাই তুমি বাদ দিয়ে দিতে চাইছো, এই টেবিলটা যেন না থাকে, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে দিতে হবে ড্রপ টেবিল, তারপর টেবিলের নাম, যেই টেবিলটা ড্রপ করতে চাইছো সেই টেবিলের নাম। তো ধরো এটা টেবিলের নাম যদি STU থাকতো, যে ইস্টু টেবিল বা ইস্টু ইনফো টেবিল, স্টুডেন্ট ইনফো টেবিল, তো তোমাকে দিতে হবে ড্রপ টেবিল স্টুডেন্ট ইনফো। তাহলে এই যে টেবিলটা আছে এটা ডাটাবেস থেকে পুরোপুরি মুছে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো? একটু ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করো, কোনো রকম পেশান নেওয়ার কিছু নাই। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোনো একটা ডেটা টেবিলে যদি আমরা একটা ফিল্ড মুছে ফেলতে চাই, কোনো একটা ফিল্ড সংযোজন করতে চাই, অর্থাৎ কোনো একটা কলাম। এখন তুমি যদি চাও কোনো একটা রেকর্ড সংযোজন করতে, অর্থাৎ এই যে সেল আছে তুমি চাইছো এই সেল আরেকটা বাড়াতে, ঠিক আছে, তুমি সেল সংযোজন করতে চাইছো বা নতুন রেকর্ড যোগ করতে চাইছো, তখন নতুন রেকর্ড বলতে আমরা হচ্ছে এই যে এটা ধরো খালি রয়েছে, যে নেমের স্পেসটা খালি, তুমি এখানে নেম এড করতে চাইছো, সাপোজ তারেক, তুমি নেম অ্যাড করতে চাইছো, অর্থাৎ নতুন রেকর্ডে একটা তথ্য সংযোজন করতে চাইছো, তখন তুমি কি করবা? তাহলে মনে রাখবা, তুমি যখন রেকর্ড সংযোজন করতে চাইবা তখন তোমাকে অ্যাড করতে হবে ইনসার্ট ইনটো, রেকর্ড সংযোজন করো। এবার টেবিলের নাম, তুমি কোন টেবিলে রেকর্ডটা সংযোজন করতে চাইছো? আমরা স্টুডেন্ট ইনফো টেবিলে রেকর্ডটা সংযোজন করতে চাইছি, তাহলে আমরা দিলাম স্টুডেন্ট ইনফো, যে এই টেবিলে সংযোজন করতে চাইছি। এখন তুমি কোন কোন ফিল্ডে রেকর্ড দিবা? তাহলে এখানে আইডি আছে, নেম আছে, সেকশন আছে, জিপি আছে, সিটি আছে। তুমি সাপোজ সবগুলোতে ইনপুট দিতে চাইছো, তাহলে তুমি দিলে যে আমি আইডি, নেম, সেকশন, জিপিএস, সিটি সবগুলো ঘরে ডেটা ইনপুট দিতে চাইছি। তাহলে এবার কি ডেটা ইনপুট দিবা সেটাকে আমরা ভ্যালুর ভিতর লিখবো, যে ভ্যালুস। তাহলে প্রথম ঘরে কি লেখো? প্রথম ঘরে 1 লেখো, তারপরে নাম লেখো, তারপর সেকশন এ লেখো, তারপর জিপিএ লেখো 5 পয়েন্ট, তারপর সিটি লেখো ঢাকা। তুমি এগুলো ইনপুট দিতে চাইছো, তাহলে তুমি প্রথম ভ্যালু দিলে, তারপর বাকিগুলো কোটেশনের ভিতরে। এইভাবে আমরা কোনো টেবিলে যদি নতুন রেকর্ড সংযোগ করতে চাই তাহলে এসকিউএল কমান্ডটি দিই। এগুলো তোমরা যারা প্রিভিয়াস ইয়ারে কোর্সে দেখেছো, এগুলো কোনো কোনো ক্ষেত্রে গ বা ঘ নাম্বারে দিয়েছে। সো এখানে কাজ হচ্ছে জাস্ট এইটুকু, যে নতুন সংযোজন করতে হবে, তুমি চিত্রটা আঁকবা এবং কমান্ডটা লিখে দিবা, তাহলে হয়ে যাবে। ডেটাবেসের প্রশ্নগুলো এরকম ডেসক্রিপশন, এখানে কোনো তোমার ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই। এখন দেখো আমাদের যে ডেটাবেস আছে, ডেটাবেসের কিছু অপারেটর আছে। এই ডেটাবেসের অপারেটর সমূহ আমাদেরকে জানতে হবে। এই অপারেটরগুলো তোমার এমসিকিউতে কাজে দিবে, সিকিউতে আসার কোনো সম্ভাবনা নাই। ডেটাবেসে মেইনলি আমাদের 5 ধরনের অপারেটরগুলো থাকে, কিন্তু এই 5 ধরনের অপারেটরের ভিতরে আমাদের কয়েকটি অপারেটর সম্পর্কে বিস্তারিত জানতে হবে, যেমন হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, কম্পারিজন এবং যে কনস্যাটিনেশন যে অপারেটর আছে, এগুলো জানলেই হবে, সবগুলো আমাদের লাগবে না। তো দেখো আমাদের যে প্রথম যে অপারেটর আছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, তো মনে রাখবো অ্যারিথমেটিক হচ্ছে গাণিতিক। আমাদের যে গাণিতিক কাজগুলো আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ,
এই কাজগুলো করার জন্য আমরা যে অপারেটরগুলো ইউজ করি এগুলোকে বলা হয় গাণিতিক অপারেটর। আমরা কিন্তু চ্যাপ্টার 5-এও এগুলো সম্পর্কে আলোচনা করেছি, চ্যাপ্টার 4-এ আমাদের অল্প কিছু বিষয়গুলো ছিল। তাহলে দেখো এখানে অপারেটর কি আছে, তাহলে অপারেটর চিহ্নগুলো মনে রাখবা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা হলো পূর্ণ সংখ্যার ভাগফল নির্ণয়, এটা ভাগশেষ নির্ণয়, এটা গ্রুপ এক্সপ্রেশন, এবং এটা হলো এক্সপোনেনশিয়াল। তোমাকে যে কোনো একটা চিহ্ন দিয়ে বলবে নিচের কোনটি অ্যারিথমেটিক্যাল অপারেটর, বা একটা চিহ্ন দিয়ে বলবে এটি কোন ধরনের অপারেটর, মানে রিভার্স ভাবে আসতে পারে, সরাসরিও আসতে পারে। সো এগুলো মনে রাখবা। আমাদের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর মূলত আমরা দুইটা এক্সপ্রেশনের মাধ্যমে বা দুইটা ভ্যালুর ভিতরে তুলনা করার জন্য ব্যবহার করি। তাহলে এখানে কি কি আছে, সমান চিহ্ন আছে, বিগার দেন আছে, বিগার দেন অর ইকুয়াল টু আছে, লেস দেন আছে, লেস দেন অর ইকুয়াল টু আছে, আর এটা সমান নয় বা অসমান আছে। আমরা যেমন এইভাবে সমান নয় বা অসমান বোঝাই, আর ডাটাবেজের ক্ষেত্রে আমরা ছোট বা বড় নয় দিয়ে, ছোট বা বড় দিয়ে আমরা বোঝাই যে সমান নয় বা অসমান, অর্থাৎ ছোট হতে পারে, বড় হতে পারে। আর সর্বশেষ হচ্ছে আমরা রেঞ্জ বোঝানোর জন্য বিটুইন ডট ডট এন্ড এই এক্সপেনশনটা ইউজ করি, যে রেঞ্জ বোঝানোর জন্য যে এখানে রেঞ্জটা কত। আর এরপরে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটর গুলো মনে রাখতে হবে যে আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, এটা হচ্ছে উভয় শর্ত সত্য হবে, অর দুটি শর্তে কমপক্ষে একটি শর্ত যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে অর, আর নটের ক্ষেত্রে যা ইনপুট হবে সেটাকে উল্টে যাবে, যেমনটা আমরা লজিক গেটের ক্ষেত্রে দেখেছিলাম। এরপর হচ্ছে ইকুয়েন্ট, যেটা হচ্ছে বিট ওয়াইজ তুলনা করে, এরপরে আইএমপি, এটা হচ্ছে ইমপ্লিকেশন সম্পাদন করে, এবং সর্বশেষ হচ্ছে গ্রুপ এক্সপ্রেশনের জন্য। তোমাদেরকে জাস্ট নামগুলো মনে রাখতে হবে, এখানে তোমার কোথায় কি আসছে না আসছে এগুলো কোনো তোমার মানে পেশা নেওয়ার কিছু নাই, তোমাকে জাস্ট এমসিকিউ দিতে পারে এন্ড বলতে কি বোঝায়, তাহলে উভয় শর্ত সত্য হবে, বা উভয় শর্ত সত্য হবে বোঝানোর জন্য নিচের কোন অপারেটর ব্যবহার করা হয়, এন্ড অপারেটর ব্যবহার করা হয়। তাহলে তোমাকে জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে কোন অপারেটরের কাজ কি, বাস এইটুকু। এই যে আমি তোমাদেরকে টেবিল ভাবে উপস্থাপন করে দিয়েছি যেন তোমাদের কোনো রকম প্রেশার না পড়ে বা প্রেশার নেওয়ার প্রয়োজন না হয়। তাহলে এখন দেখো আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক হচ্ছে ডাটাবেজের যে ভেরিয়েন্ট। আমরা যে ডাটাবেজ গুলো নিয়ে দেখি এখানে মূলত মেইনলি দুই ধরনের ডাটাবেজ আমরা লক্ষ্য করে থাকি, বা আমাদের নিত্যদিনে আমরা দুই ধরনের ডাটাবেজের ব্যবহার সবখানে দেখি করা হয়। তার প্রথমটা হচ্ছে কর্পোরেট ডাটাবেজ, আর হলো সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ। তোমরা নাম শুনে বুঝতে পারছো, কর্পোরেট মানে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য বা নিজস্ব কার্যাবলী পরিচালনার জন্য যে ডাটাবেজ ব্যবহার করে সেটা কর্পোরেট, আর সরকারি প্রতিষ্ঠানগুলো যে ডাটাবেজ ব্যবহার করে সেটা হলো সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ। বিষয়টা এরকম। তাহলে আমরা কর্পোরেট ডাটাবেজ বলবো প্রাতিষ্ঠানিক পর্যায়ের সেই ডাটাবেজ যা কোনো প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হয়। আর প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের যে বিভাগ থাকে এগুলো পরিচালনা, এগুলো যে হিসাব নিকাশ, এই কাজগুলো করার জন্য তাদের কর্পোরেট ডাটাবেজ ব্যবহার করা হয়। যেমন আমাদের সিআরডিএমির আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডাটাবেজ আছে, এটা শুধুমাত্র সিআরডিএমির বাণিজ্যিক কাজের জন্য বা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু তুমি যে কেউ চাইলে অ্যাক্সেস নিতে পারে না। তারপর হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ। তাহলে সরকারি প্রতিষ্ঠানে যাবতীয় যে উপাত্ত তথ্য আছে এগুলো সংরক্ষণ করা, এগুলো প্রক্রিয়াকরণ করা, এগুলো ম্যানেজমেন্ট করার জন্য যে ডাটাবেজ ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ। তো দেখো এই ছিল আমাদের চ্যাপ্টার 6 এর কনসেপচুয়াল বিষয়, এবং এর মধ্যে আমরা অলরেডি সিকিউ তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, একদম এক্সামের আলোকে বুঝিয়ে দিয়েছি যেন তোমরা সম্পর্কে কোরিলেশন করতে পারো যে আমি যেই টপিকটি পড়ছি এটা এক্সামে কিভাবে আসবে। তাহলে তোমরা এই পর্যন্ত যারা ক্লাস করছো যে কোনো টপিকে যদি সমস্যা ফেস করে থাকো বা যে কোনো স্লাইড পড়ানোর সময় সমস্যা ফেস করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। পাশাপাশি তোমরা যদি আমাদের কোনো রানিং কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের সিআরডিএমি ফেসবুক পেজে যোগাযোগ করবা, অথবা নিচে কমেন্টে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের রানিং কোর্সগুলোতে ভর্তি হতে পারো। তবে এরপরে আমরা এমসিকিউ আলোচনা করব এবং বাকি বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট করব। আর আমাদের অন্যান্য অধ্যায়ের ক্লাস কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি, তোমরা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক উভয় জায়গা থেকে করে নিতে পারো। এবার আমরা আলোচনা করব আমাদের চ্যাপ্টার 6 এ যে এমসিকিউ গুলো আছে এগুলো নিয়ে। অলরেডি কিন্তু আমরা কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো তোমাদের ক্লাস নিয়েছি এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। পাশাপাশি তোমরা এইচএসসি কত ব্যাচ এবং কোন বোর্ড থেকে ক্লাসটি করছো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ তারেক রহমান, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো আমরা দেখে নিই এই অধ্যায়ের অর্থাৎ চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারের টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো থেকে তোমাদের এইচএসসি এক্সামে নিশ্চিতভাবে প্রশ্ন থাকবেই। সো ক্লাসটি মনোযোগ দিয়ে করো এবং যে কোনো সমস্যা ফেস করলে অবশ্যই জানাবে। দেখো আমাদের প্রথম যে এমসিকিউ আছে নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়। তাহলে মনে রাখবা আমাদের যেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে এখানে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে আমরা
যেই কমান্ডটাই ব্যবহার করি সেটা হচ্ছে কোয়েরি। আমরা কোয়েরি ব্যবহার করি। আমরা কিন্তু এই যে সার্চিং বলে যে ওয়ার্ডটা এখানে এসেছে, তোমাদের মনে হতে পারে খুঁজে বের করার জন্য সার্চ করা হয়, কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে খুঁজে বের করার জন্য সার্চ না, ডাটাবেস ম্যানেজমেন্টে খুঁজে বের করার জন্য কোয়েরি ব্যবহার করা হয়। এবার লক্ষ্য করো, ডেটাবেসে যে এসকিউএল কমান্ড আছে বা এসকিউএল যে টেবিল আছে, টেবিলের নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। দেখো নতুন রেকর্ড, তাহলে আমরা কনসেপচুয়াল ক্লাসে আলোচনা করেছি যে আমরা যদি নতুন রেকর্ড সংযোজন করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট ইউজ করি। তাহলে মনে রাখবা, নতুন রেকর্ড সংযোজনে ইনসার্ট ইউজ করি, আর আমরা যদি নতুন টেবিল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইউজ করি। যদি আমরা নতুন টেবিল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট, কিন্তু রেকর্ড সংযোজন করার জন্য, রেকর্ড বলতে ধরো এই টেবিলে বিভিন্ন সেল আছে, এই সেলের ভিতরে তুমি যদি তথ্য ইনপুট করতে চাও সেক্ষেত্রে আমরা ইনসার্ট ইউজ করি। এরপর আমাদের এমসিকিউ হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে কি? ফ্রন্ট এন্ড, দেখো ফ্রন্ট এন্ড বলতে আমরা মূলত রিপোর্ট তৈরি করাকে বোঝায়। যে কোনো ডাটাবেস থেকে তুমি যখন রিপোর্টটাকে এক্সপোর্ট করতে চাইছো তখন সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এরপর লক্ষ্য করো, আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে উদ্দীপকে যাদের বেতন 40,000-এর অধিক তাদের বের করার পদ্ধতি কি? 40,000-এর অধিক, তাহলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। তাহলে তুমি চাচ্ছ যে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো একটা ডেটা টেবিল থেকে তথ্য খুঁজে বের করা। তাহলে মনে রাখবো, এরকম কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো একটা ডেটা টেবিল থেকে যখন আমরা তথ্য খুঁজে বের করি বা খুঁজে বের করার চেষ্টা করি তখন সেটাকে বলা হয় কোয়েরি। ওকে, তখন সেটাকে বলা হয় কোয়েরি। এরপর দেখো কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়। তাহলে মনে রাখবা, আমাদের যে একদম কম্বাইন যেটা আছে মেনি টু মেনি রিলেশন টেবিলের, মেনি টু মেনি রিলেশন আমরা কিন্তু আলোচনা করছি অলরেডি। মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে জাংশন টেবিল ব্যবহৃত হয়, অর্থাৎ দুইটা টেবিল মিলে আরেকটা নতুন টেবিলের উৎপত্তি ঘটে। মেনি টু মেনি বলতে আমরা বলছি যে কোনো ডেটাবেজের একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি ডেটাবেজের ডেটা টেবিলের একাধিক রেকর্ডের যদি সম্পর্ক থাকে তখন সেটাকে আমরা বলি মেনি টু মেনি রিলেশন। ওকে, সো আমাদের পরবর্তী যে এমসিকিউ আছে আমরা এটা লক্ষ্য করি, ডিডিএল কমান্ড কোনটি? ডিডিএল বলতে ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমান্ড। ডিডিএল ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমান্ড। মনে রাখবো, আমাদের ডিডিএল কমান্ড হচ্ছে ইনসার্ট। ইনসার্টের মাধ্যমে আমরা ডিডিএল কমান্ডই মনে রাখবো, এই যে আমাদের যেই ডাটাবেজে যে টেবিলগুলো ইউজ করি, টেবিলের যে রেকর্ডগুলো আছে, ছোট ছোট সেল বা ঘরগুলো আছে, এই ঘরগুলো যখন আমরা পরিবর্তন করি বা কোনো তথ্য ইনসার্ট করি তখন সেটাকে আমরা বলি ডিডিএল বা ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো, ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? তো দেখো ডেট অফ অ্যাডমিশন, তাহলে এটা হচ্ছে আমাদের ডেট অফ অ্যাডমিশন। তাহলে ডেট টাইপের ডাটা, আমরা ডেট এবং টাইম টাইপের ডাটা শিখেছিলাম, এটা হলো সেই ডেট টাইপের ডাটা। তাহলে মনে রাখবো, আমাদের ডেট টাইপের ডাটার জন্য মেমোরিতে 8 বাইট জায়গা লাগে। যেমন আমাদের নাম্বার টাইপের জন্য 10 বিট, টেক্সট টাইপের জন্য 20 বিট, আর ডেট অফ অ্যাডমিশনের জন্য 8 বাইট। সো এরপর দেখো, টেবিল থেকে শর্ত সাপেক্ষে যদি আমরা ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহার করি? যে কোনো একটা ফিল্ড থেকে যদি আমরা শর্ত সাপেক্ষে কোনো একটা ফিল্ড খুঁজে বের করতে চাই, তাহলে মনে রাখবা, শর্ত সাপেক্ষে যদি কোনো ফিল্ড খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহার করি, আমরা বলছিলাম কোয়েরির মাধ্যমে আমরা কি করি, কোন একটা শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করি। তাহলে এই শর্ত সাপেক্ষে যখন তুমি ফিল্ডটাকে খুঁজছো সেটাকে কি বলে? সেটাকে আমরা বলি হচ্ছে সিলেক্ট। ঠিক আছে, কোয়েরির সাথে এই সিলেক্ট যে কমান্ডটি আছে বা যে কোয়েরি আছে, এইটার মাধ্যমে আমরা শর্ত সাপেক্ষে একটা ফিল্ড খুঁজে বের করি। যেমন সেখানে আমরা দেখেছিলাম যে 40,000-এর অধিক স্যালারি যাদের বা 40,000-এর কম স্যালারি যাদের, তাহলে আমরা এটা কোয়েরির মাধ্যমে ইউজ করবো। এবং কোয়েরির কোনটা? কোয়েরির সিলেক্ট। সো এরপর দেখো কোনটি ডাটাবেসের ভিত্তি। তো দেখো, আমাদের এখানে যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু ডাটাবেসে থাকে, কোয়েরি থাকে, টেবিল থাকে, রেকর্ড থাকে, কিন্তু ডাটাবেসের ভিত্তি হচ্ছে ফিল্ড। ফিল্ড বলতে আমরা যে কোনো ডাটাবেসে যে কলামগুলো লক্ষ্য করি টেবিলের, এই কলামগুলো হচ্ছে ডাটাবেসের ভিত্তি বা ফিল্ড, ডাটাবেসের ভিত্তি। অর্থাৎ এই ফিল্ডের উপর বেস করে অন্যান্য যেই ডাটাগুলো থাকে সেগুলো সন্নিবেশিত থাকে বা সমাবেশ থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাটাবেসের ভিত্তি। এরপর দেখো, RDBMS সফটওয়্যার হচ্ছে, দেখো আমি যখন তোমাদের পড়িয়েছি তখন খুব ভালো করে বলেছি যে DBMS এবং RDBMS এর যে সফটওয়্যার নামগুলো আছে এগুলো তোমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এই সফটওয়্যার থেকে একটা MCQ তোমার এক্সামে থাকবেই। HSC এক্সামের সফটওয়্যার থেকে একটা MCQ থাকবেই, সো এটা তোমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। এখানে আছে MS Access, MS Excel, MySQL। তাহলে দেখো, এখানে যে MS Excel আছে এটা কিন্তু আমাদের যেই MS অফিসে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, তার একটা ফাইল, এটা কোনো ডাটাবেসের ফাইল না। আমাদের ডাটাবেসের ফাইল হচ্ছে MS Access এবং MySQL, যেটা
1 ও 3 বি নাম্বারে আছে। এরপর দেখো নিচের কোনটি অ্যাকশন কোয়েরি। তাহলে অ্যাকশন কোয়েরি বলতে কোনো একটা কাজ সম্পাদনের জন্য আমরা যে কোয়েরিটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের অ্যাকশন কোয়েরি। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আপডেট, কারণ এই আপডেট কোয়েরির মাধ্যমে আমরা আমাদের যে রেকর্ড আছে, রেকর্ডে যে ডেটা আছে, অর্থাৎ প্রতিটা সেলে যে ডেটা আছে এই ডেটাকে আমরা নবায়ন করি, ডেটাকে পরিবর্তন করি। এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাকশন কোয়েরি। সিলেক্টের মাধ্যমে আমরা ফিল্ডগুলোকে খুঁজে বের করি, কিন্তু কোনো একটা ডেটা পরিবর্তন করি কিন্তু আমরা এই আপডেট যেই কোয়েরি আছে তার মাধ্যমে। এরপর দেখো ইনসার্ট ও আপডেট যে কমান্ডগুলো আছে এটা এসকিউএল এর কোন সুবিধার অন্তর্ভুক্ত। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডিএমএল বা ডাটাবেস ম্যানিপুলেটিং যে ল্যাঙ্গুয়েজ আছে এই ডিএমএল এর অন্তর্ভুক্ত। এগুলো লক্ষ্য করো, একজন শিক্ষার্থীর বায়ো ডাটাতে যে ফটোগ্রাফ থাকে এটা কোন ধরনের ডেটা টাইপ। তাহলে আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, তবে তার ভিতরে 4 ধরনের ডেটা টাইপ আমাদের মনে রাখতে হবে। এটা হলো নাম্বার টাইপ, অর্থাৎ সকল রকম সংখ্যা 1 2 3, তোমার হচ্ছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, টিচার আইডি, যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে আমাদের নাম্বার টাইপের। তারপর আমরা বলেছিলাম টেক্সট টাইপের, যত রকম লেখা আছে নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো এই ধরনের যে টেক্সট টাইপের ডেটাগুলো আছে এগুলোকে আমরা বলবো টেক্সট টাইপের ডেটা। এরপর আমরা বলেছিলাম ডেট অ্যান্ড টাইম, যত রকম ডেট আছে, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, তারপর টাইম, জয়নিং টাইম বা লিভ টাইম, স্টার্ট টাইম, সবগুলো হচ্ছে টাইম টাইপ। আর সর্বশেষ বলেছিলাম আমরা ওএলই টাইপ, অর্থাৎ অবজেক্ট, ওএলই অবজেক্ট। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের ডাটাবেজে ফটো, অডিও, ভিডিও বা সাউন্ড অ্যাড করা হয়েছে তখন সেটাকে আমরা বলবো ওএলই বা অবজেক্ট এমবেডিং ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো ডিএমএল কমান্ড কোনটি। তাহলে এখানে আমাদের ডিএমএল কমান্ড হচ্ছে সিলেক্ট, ডাটাবেস ম্যানিপুলেটিং ল্যাঙ্গুয়েজের কমান্ড হচ্ছে সিলেক্ট কমান্ড। সো এরপর লক্ষ্য করো এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের এনক্রিপশন করার পূর্বে, অর্থাৎ তুমি একটা ডাটাবেজের লেখালেখিগুলো কমপ্লিট করেছো, এটা করার পূর্বে যে মানুষের পাঠযোগ্য, মানে এটাতে এনকোডিং করলে কম্পিউটার ভাষায় ট্রান্সফার হয়ে যাবে সাংকেতিক ভাষায়, তার আগে যে অবস্থা থাকে সেটাকে কি বলে। তাহলে মনে রাখবে সেটাকে বলে যাচ্ছে আমরা প্লেন টেক্সট। ওকে, এনক্রিপশন করার পূর্বে যেই টেক্সটটা থাকে যেটা মানুষ পড়তে পারে অংশের বোধগম্য ভাষা থেকে সেটা প্লেন টেক্সট। এরপরে এটাকে যখন তোমার এনক্রিপশন করা হয় সেটা তখন অন্য ভাষায় ট্রান্সফার হয়ে যায়। এখন লক্ষ্য করো কোনটি ডাটাবেজের ভিত্তি, এটা আমরা অলরেডি দেখেছি। এরপর হচ্ছে নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় না, কোন ফিল্ডের উপরে ইন্ডেক্স করা হয় না। তাহলে লক্ষ্য করো আমাদের যেই লজিক্যাল ফিল্ড আছে এই লজিক্যাল ফিল্ডের উপরে ইন্ডেক্স করা হয় না। ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র। দেখো ইন্ডেক্স হচ্ছে সূচিপত্র। আমরা বিভিন্ন বই যখন ওপেন করি বা বই যখন পড়ি দেখবো বইয়ের শুরুতে একটা সূচিপত্র দেওয়া থাকে, সেখানে হয় টপিক ওয়াইজ সাজানো থাকে, আবার আমরা যে ডিকশনারি পড়ি ডিকশনারি অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকে, আবার কখনো সিরিয়াল অনুযায়ী ইন্ডেক্স করা থাকে। এই জন্য বলা হচ্ছে যে আমরা টেক্সট, নাম্বার, ইন্ডেক্স এইভাবে হচ্ছে সেটাকে ইন্ডেক্সিং করি, কিন্তু এই যে লজিক্যাল যেটা আছে এই লজিক্যাল মাধ্যমে আমরা ইন্ডেক্সিং করি না বা এটার পরে ইন্ডেক্স করা হয় না। দেখো নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, এমএস ফ্রন্ট পেজ। তাহলে আমরা জানি এমএস যে অ্যাক্সেস আছে যেটা আমরা বইতে এর আগে কনসেপ্টে পড়েছিলাম এমএস ACCESS, এই যে এমএস অ্যাক্সেস বলে যে সফটওয়্যারটি আছে এটার মাধ্যমে আমরা ডাটাবেজের কাজ করে থাকি। এরপর দেখো রিলেশনাল ডাটা মডেলের প্রবর্তক কে। এই যে রিলেশন যে ডাটা মডেল, আমরা যে ডাটাবেজের রিলেশন সম্পর্কে আলোচনা করেছি, সিকিউর কনসেপ্টগুলো আলোচনা করেছি, এটা উদ্ভাবক কে এটা তো আমাদের অবশ্যই জানতে হবে, মনে রাখবে। এটার উদ্ভাবক হচ্ছে EF কড। EF কড হচ্ছেন আমাদের এই রিলেশনাল যে ডাটাবেজ আছে বা ডাটা মডেল আছে এটার প্রবর্তক। এরপর দেখো এখানে এটা উদ্দীপক হয়েছে যে একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন। এখন বলা হচ্ছে তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি। তো দেখো এখানে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সেটা কি দুর্বল শিক্ষার্থীদের তালিকা প্রদর্শন। তো আমরা বলেছিলাম যখন এরকম নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে থাকবে তখন সেটাকে আমরা বলবো কোয়েরি। নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফুল ডাটাবেস থেকে কোনো একটা তথ্য যখন আমরা সর্ট আউট করে নিয়ে আসবো তখন সেটাকে আমরা বলবো কোয়েরি। দেখো মূল ডাটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কি। তুমি চাচ্ছ যে একটা ডাটা আছে সেটাকে অন্য একটা ফরম্যাটে নিয়ে যাওয়া, তাহলে অন্য একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার আমরা এনক্রিপশন ইউজ করি। যে ডাটাকে প্রথমে আমরা এনক্রিপশন করি, এনক্রিপশন করে তারপরে সেটাকে আমরা যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারি। ধরো এটা জেপিজি ফরম্যাটে আছে, তুমি এটা MP4 বা অন্য কোনো একটা ফরম্যাটে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে প্রথমে সেটাকে তোমাকে এনক্রিপশন করতে হবে। এনক্রিপশন করার পর তুমি চাইলে অন্য ফরম্যাটে এটাকে নিয়ে যেতে পারবা।
দেখো নিচের কোনটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা তোমরা পারবা। আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের এমএস অ্যাক্সেস, বিগত সালগুলোতে এই এমসিকিউটা সর্বাধিক পরিমাণে এসেছে যে এমএস অ্যাক্সেস অপশনে। এবার দেখো আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত, তাহলে আমরা বলেছি আপডেট হচ্ছে অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। দেখো প্রিভিয়াস আমরা একটা এমসিকিউ পড়েছিলাম, সেখানে ছিল যে নিচের কোনটি অ্যাকশন কোয়েরি, তাহলে আপডেট হলো অ্যাকশন কোয়েরি। দেখো এটা রিভার্স করে দেওয়া হয়েছে, আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত, আপডেট হচ্ছে অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। এরপর দেখো কোন টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়, কেন রোল ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড বলা হয়। তাহলে আমরা জানি আমাদের যে প্রাইমারি কি ফিল্ড আছে, প্রাইমারি কি বা প্রাইমারি যে কি ফিল্ডের বিষয়টি আছে, এটা আমরা বলছি যে যেই কি ফিল্ড বা যেই ফিল্ডের মাধ্যমে আমরা ফিল্ডে যে ডেটাগুলো আছে এগুলোকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি বা বিভক্ত করতে পারি বা আলাদা করতে পারি, তাকে প্রাইমারি কি বলছে। তাহলে দেখো এখানে যে রোল থাকে, রোলটা কিন্তু সবার ভিন্ন ভিন্ন হয়, একই নাম একাধিক হতে পারে কিন্তু রোল কিন্তু একটাই হয় প্রতিজনের। এই জন্য এই রোলকে আমরা প্রাইমারি কি ফিল্ড বলি। তাহলে আমরা বলবো যে একাধিক ছাত্রের একই রোল হতে পারে না, এই জন্য এই রোলটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে ধরি, রোল, টিচার আইডি এগুলোকে। দেখো রিলেশনাল ডাটা মডেলের প্রবর্তক কে, তাহলে আমরা অলরেডি আলোচনা করেছি রিলেশনাল ডাটা মডেলের প্রবর্তক হচ্ছে ইএফ কড। দেখো আমাদের পরবর্তী সিকি হচ্ছে ফরেন কি এর সাথে প্রাইমারি কি রিলেশন কি রো। তাহলে ফরেন কি এর সাথে প্রাইমারি কি, তাহলে আমরা প্রাইমারি কি সম্পর্কে কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এখন ফরেন কি কোনটা, ধরো দুইটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল। ধরো এখানে ইনফো আছে এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স এম পি, তাহলে দুইটা জায়গায় এক্স আছে, তাহলে এই এক্সটা হলো প্রাইমারি কি আর এখানে এক্স আছে, তাহলে এই যে প্রাইমারি এক্স এটা হলো প্রাইমারি কি আর এটা হলো ফরেন কি। তাহলে এই প্রাইমারি এবং ফরেন কি এর ভিতরে কি রিলেশন থাকে, তাহলে মনে রাখবে এই প্রাইমারি এবং ফরেন কি এর সাথে রিলেশন থাকে হচ্ছে মেনি টু ওয়ান। মনে রাখবা ফরেন কি এর সাথে প্রাইমারি কি রিলেশন থাকে মেনি টু ওয়ান, অর্থাৎ একটি প্রাইমারি কি এর সাথে অনেকগুলো প্রাইমারি ফরেন কি এর সম্পর্ক থাকতে পারে। দেখো ডেটাবেসের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি, তুমি চাচ্ছ ডেটাবেস থেকে একটি রেকর্ড বাদ দিয়ে দিতে চাইছো বা মুছে দিতে চাইছো, তাহলে দেখো আমরা ডেটাবেস থেকে রেকর্ড মুছে দেওয়ার জন্য ডিলিট রেকর্ড এই কমান্ডটা ইউজ করি, এটা হলো একটা এসকিউএল কমান্ড। এরপর দেখো ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি, তুমি চাচ্ছ যে একটা ডেটা ফাইল তৈরি করতে, তাহলে তোমাকে কি কোন ধাপে ধাপে এগোতে হবে। তাহলে লক্ষ্য করো ডেটা ফাইল তৈরি করার ক্ষেত্রে তোমাকে এই ধাপে এগোতে হবে, কারণ হচ্ছে তুমি যখন ডেটা ইনপুট দিবা, ধরো একটা টেবিল, তুমি একটা টেবিল ক্রিয়েট করতে চাইছো, তাহলে তোমাকে আগে নির্ধারণ করতে হবে যে এখানে কলামগুলো কি কি থাকবে, এখানে কি নেম, রোল, স্টুডেন্ট এরকম থাকবে নাকি টিচার আইডি, অ্যাড্রেস, জিপি এরকম থাকবে। তাহলে তোমাকে প্রথমে ফিল্ড ঠিক করতে হবে যে হ্যাঁ আমি যে টেবিলটা তৈরি করতে চাইছি এই টেবিলে এই ফিল্ড থাকবে বা এই কলাম থাকবে। তুমি কলাম সেট করলে, কলাম সেট করার পরে এবার তোমাকে রেকর্ড দিতে হবে। রেকর্ড অর্থাৎ এই যে ছোট ছোট সেল যেগুলো আছে, তুমি যে নেম দিলে তাহলে নেমের নিচে নেমগুলো লিখতে হবে, রোলের নিচে রোলগুলো লিখতে হবে, তুমি ফিল্ড রেকর্ড দিলে। যখন তুমি ফিল্ড তৈরি করলে, ফিল্ডের পরে রেকর্ড দিলে, তাহলে ফিল্ড আর রেকর্ড মিলে একটা টেবিল তৈরি হয়ে গেল। এবার এই টেবিলকে তোমাকে ডাটাবেজে স্থানান্তর করতে হবে বা ডাটাবেজে সেভ করতে হবে। এটা হলো আমাদের ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম। প্রথমে আমরা ফিল্ড তৈরি করব, ফিল্ডের ভিতর রেকর্ড ইনসার্ট করব, এই ফিল্ড আর রেকর্ড যখন ইনসার্ট হয়ে যাবে তখন একটা টেবিল তৈরি হবে, তারপরে এই টেবিলটা আমরা ডাটাবেজে সংরক্ষণ করব। এরপর দেখো আমাদের 29 নম্বরে এমসিকিউ বলা হচ্ছে উদ্দীপকের এ কে কি বলা হয়। তাহলে দেখো এখানে রোল, নেম এবং মার্কস আছে 701A18, তাহলে এখানে এ কে কি বলা হয়, তাহলে এটা দেখো এটা হচ্ছে একটা সেলের ভিতরে রয়েছে। তাহলে আমরা বলেছি ডাটাবেজে যদি সেলের ভিতরে কিছু থাকে সেটাকে আমরা এই যে সেলের ভিতরে যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের এক একটা ডেটা, ঠিক আছে। এই ডেটাকে অনেক সময় রেকর্ডও বলা হয়, তবে শুধু এ দেখো এখানে এটাকে ইনক্লুড করা হয়, সেই জন্য এটা ডেটা। দেখো টেবিলের শেষ ফিল্ডে ডেটা টাইপ কোন ধরনের, তাহলে দেখো শেষ ফিল্ডে যে ডেটাটা আছে এটা হলো মার্কস। তাহলে মার্কসটা কি ধরনের ডাটা, তাহলে মার্কসে দেখো 80, 85 সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যা থাকলে সেটা নাম্বার। আবার এখানে যদি নেম বলতো, নেমটা কোন টাইপের, তাহলে নেম হলো দেখো এ বি, তাহলে এটা হলো টেক্সট, তাহলে আমরা বলতাম টেক্সট টাইপের ডেটা। এরপর দেখো বলা হচ্ছে ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন, এতে তার অনেক সমস্যা হয়, সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। উদ্দীপকের কাজ সহজ করতে হলে কোন সফটওয়্যার দরকার। তাহলে দেখো আমরা যদি তার এই যে কাজ আছে হিসাব সংরক্ষণের কাজকে সহজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের লাগবে হচ্ছে ডাটাবেস। ডাটাবেসে সে যদি সম্পূর্ণ সংরক্ষণ করে তাহলে তার এই ব্যবসার
যে সঠিক সময় উপযুক্ত হিসাব বের করা, এটাই আর সমস্যা হবে না। কারণ ডেটাবেজে আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ডেটাগুলোকে সংরক্ষণ করি, যেন ডেটাগুলো সহজে উপস্থাপন করা যায়, সহজে এক্সপোর্ট করা যায়, সহজে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। এরপর দেখো একই ধরনের ডেটা থাকে কোনটিতে, তাহলে আমাদের একই ধরনের যে ডেটা, একই ধরনের ডেটা থাকে আমাদের ফিল্ডে। কারণ আমরা যে ফিল্ড, ধরো এই যে একটা টেবিলে যে ফিল্ডগুলো থাকে, ধরো এটা হলো সিরিয়াল নাম্বার, তাহলে এটা যদি সিরিয়াল নাম্বার হয় তাহলে এখানে সবগুলো সিরিয়াল হবে, তাহলে একই ধরনের ডাটা 1 2 3 4 5 সবগুলো একই ধরনের ডাটা, টেক্সট টাইপের ডাটা, সরি নাম্বার টাইপের ডাটা, তাহলে একই ধরনের ডাটা থাকে হচ্ছে ফিল্ডের ভেতর। এবারে বলা হচ্ছে উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকা এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করার জন্য যাই কোন পদ্ধতিতে। তাহলে এটা তো আমরা দ্রুত কমেন্ট সেকশনে অ্যানসার করে ফেলতো যে এটার এমসিকিউ অ্যানসার কি হবে। এটা কিন্তু আমরা একদম শুরু থেকে একটা এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করেছিলাম, একদম সেম। ওখানে ছিল 40,000 টাকা আর এখানে হচ্ছে 30,000 টাকা। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এরপর দেখো নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়। যখন আমরা ডেটা এনক্রিপশন করি তখন কয়েকটা ধাপ অনুসরণ করি, তার ভিতরে এখানে কোনটি নাই। তো দেখো আমাদের যে প্যারিটি বিট বলে যে বিষয়টি আছে, এটা হচ্ছে আমাদের এনক্রিপশনের অংশ নাই। যেমন দেখো আমরা যখন হচ্ছে ডেটাকে এনক্রিপশন করি তখন এনক্রিপশন করার পূর্বে প্লেন টেক্সট অবস্থায় থাকে, তারপর অ্যালগরিদমের মাধ্যমে সেটাকে সাইফার টেক্সটে রূপান্তর করা হয়, কিন্তু সেখানে প্যারিটি বিট বলে কোনো বিষয় থাকে না। এরপর দেখো টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের। এখানে দুইটা টেবিল দেওয়া আছে, রোল নেম এবং ডিস্ট্রিক্ট। এখানে দেওয়া আছে রোল, সেকশন এবং জিপিএ। তাহলে এই দুইটা টেবিল যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানেও রোল আছে, এখানেও রোল আছে, অর্থাৎ একটা ফিল্ডের সাথে একটা ফিল্ডের মিল আছে এবং প্রতিটি রেকর্ড দেখো একটা করে আছে, 1 ও একটা, 2 একটা, 2 একটা, 3 একটা, 3 একটা, অর্থাৎ সবগুলো একটা করে আছে। এখন যদি এমন হতো রোল একটা আছে এখানে, এখানে আছে দুইটা, রোল 1 আছে দুইটা, তাহলে আর ভিন্ন এক হতো না, ভিন্ন হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমন ফিল্ড আছে এবং প্রতিটা ডেটা একটা করে আছে, 1 1 2 1 2 3 4 1 2 3 4। তো যেমন যদি এরকম একটি থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 to 1। আর এখন যদি এখানে প্রথম ঘরে 1 থাকতো, দ্বিতীয় ঘরে 1 থাকতো, অর্থাৎ 1 এর অধিক যদি একই সংখ্যা থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম 1 to many। ওকে, একসাথে দুইটা তোমাদের বিশ্লেষণ করে দিল। এখন দেখো উদ্দীপক পরে প্রশ্নের উত্তর। টেবিল এর যে ডিস্ট্রিক্ট আছে ঢাকা, কুমিল্লা, রংপুর, চিটাগং, এটাকে যদি আমরা A to Z অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সর্টিং করি তাহলে রোল ফিল্ডের মানের ক্রম কেমন হবে। তাহলে এখানে তোমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছো, দেখো বাংলা ব্যাকরণ অভিধান বলে একটা বিষয় আছে, অর্থাৎ বর্ণানুক্রম। তাহলে এইখানে যদি আমরা A to Z সর্টিং করি তাহলে ইংলিশে যে বর্ণানুক্রম আছে সে অনুযায়ী এটা সর্টিং করতে হবে। তো দেখো এটা আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 4 to 1 3। এটাকে যদি আমরা তোমার সিকোয়েন্স করি তাহলে তোমরা বুঝতে পারবা আমরা টেবিলের ডিস্ট্রিক্ট। তাহলে 4 এ দেখো, 4 এ আছে হচ্ছে আমাদের চিটাগং, CHITAGONG, চিটাগং। 2 তে আছে আমাদের কুমিল্লা, 1 এ আছে ঢাকা এবং 3 তে আছে রাঙ্গামাটি, সরি রংপুর। তাহলে লক্ষ্য করো প্রথমটা চিটাগং, দ্বিতীয়টা কুমিল্লা। তাহলে চিটাগং কেন আগে আসলো? এটাও সি, এটাও সি, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আমরা তো বুঝতে পারছি ডি আগে আর পরে। যখন আমরা অভিধানে সাজাই তখন আমরা প্রথম অ্যালফাবেট কল্পনা করি, মানে প্রথম অ্যালফাবেটকে কম্পেয়ার করি। তাহলে এখানেও সি আছে, এখানেও সি আছে। এবার আমরা দ্বিতীয় অ্যালফাবেট কম্পেয়ার করবো, এখানে এইচ আছে, এখানে ও আছে। তাহলে এইচ আগে না ও আগে? নিশ্চয়ই এইচ আগে, যেহেতু এইচ আগে এই জন্য এইটা আসছে প্রথমে, তারপরে আসছে সিও, তারপরে ডি, তারপরে আর। এটা হলো অভিধানিক ক্রমিক সাজানো। সো আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এসকিউএল এর পূর্ণরূপ কি। এই যে আমরা যে এসকিউএল কমান্ড সম্পর্কে জানলাম, আপডেট, সিলেক্ট, কোয়েরি, অ্যাকশন, তবে ডাটাবেস তো সব এসকিউএল এর উপরেই চলছে, এসকিউএল সফটওয়্যারের উপরে। তো নিশ্চয়ই আমাদের জানতে হবে যে এসকিউএল পূর্ণরূপটা কি, যে এসকিউএল নিয়ে আমরা এত আলোচনা করছি। তাহলে আমাদের এই এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মনে রাখতে হবে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্ট্রাকচার গুলো সাজানো থাকে। তবে আমরা এগুলো ছিল আমাদের চ্যাপ্টার 6 এর একদম কনসেপ্ট,
সিকিউ এবং এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা যারা শুরু থেকে ক্লাসটি করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের এক্সামে ভালো হবে, এবং পাশাপাশি ফুল ক্লাসে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং তুমি এইচএসসি কোন বোর্ড এবং কত সাল থেকে কোন সালে পরীক্ষা দিচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং আমাদের রানিং কোর্স সম্পর্কে জানতে বা আমাদের রানিং কোর্সে জয়েন হতে আমাদের সিআরডিএম ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের রানিং কোর্সগুলো সম্পর্কে জানতে পারো এবং ভর্তি হতে পারো। নিশ্চয়ই দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।